অ্যাকচুয়ালি আমি কন্টিনিউ শুনতাম না, 4 মাস আগে আপনার অনুষ্ঠান এপিসোডটা শুনি। সেটা হচ্ছে আমার যে বড় খালা শাশুড়ির ছেলে, সে আমাকে ফার্স্টে বলে যে 94 এফএফে লাভ গুরু দেয়। সো আমি ওইটা শুনতে যাই রবিবার দিন করে রাত 11টার সময় আমি যখন টিউন করি, তখন দেখি সিক্রেট নামে একটা অনুষ্ঠান হচ্ছে আপনার। তো ওইটা শোনার পর থেকে আমার খুব ভালো লাগে যায় যে আপনার গলার ভয়েসটা প্লাস যে আসছিল, অবশ্য মনে নেই তার নামটা, তো আমার খুব ভালো লাগে। এবং আপনি ওইখানেই বলেন যে আপনার একটা এপিসোড আছে, সেটা হচ্ছে বুধবারের জীবন গল্প। তো আমি ওইটা টার্গেট করে ওইটাও শুনি, পরে আস্তে আস্তে ভালো লাগা শুরু করে। ওকে, সো দেন আপনি সিদ্ধান্ত নেন যে আপনার জীবনের কিছু কথা সেখানে বলতেছেন। সিক্রেটস অনুষ্ঠান সম্পর্কে তো আপনার ধারণা আছে, যেখানে মানুষ ভুল কনফেস করে এবং অপরাধগুলো কনফেস করে। সো প্রিয় শ্রোতা, আমরা আজকে এখানে জিসানকে পেয়েছি। তার সামাজিক পরিচয়ের কথা মাথায় রেখেই আমরা তাকে এমনভাবে এখানে উপস্থাপন করছি যাতে করে তার সামাজিকতার কোনো সমস্যা না হয়, এবং আমাদের অনুষ্ঠানের যে মূল উদ্দেশ্য, এখানে যারা গেস্ট হিসেবে আসেন তাদের দিকে আঙ্গুল তোলা নয়, বরং তাদের মতো জীবন বা তাদের মতো ভুল বা অপরাধ করে তাদের মতো পরিণতির দিকে যাতে আপনাকে যেতে না হয়, সেই জায়গাটিতে সচেতন করা। সো জিসান, আপনি শুরু করতে পারেন যেখান থেকে শুরু করেন। জি, অ্যাকচুয়ালি আমার জন্ম হচ্ছে 1992 সালে, বাট আমার সার্টিফিকেটে দেওয়া হচ্ছে 1995 সাল। যেহেতু আমার ক্লাস 9-এ যখন আমি রেজিস্ট্রেশন করি, তখন 3 বছর পিছিয়ে দেওয়া হয়। এটা অনেকেই করেছে বাংলাদেশে, এখনো করে। ঠিক আছে, যাই হোক, তা আমি 1999 সালে আমার কি স্কুলে ভর্তি করা হয়। তা ছোটবেলা থেকে আমি একটু দুষ্ট ছিলাম, আর প্রচন্ড পরিমাণ আমার খেলাধুলার নেশা ছিল। যেমন গুলি খেলা। অ্যাকচুয়ালি আমার আব্বা ছিল বাবুর্চি ছিল। হ্যাঁ, খুলনার হেড টপ লেভেলে বাবুর্চি ছিল। রাজনীতি থেকে তাকে সম্মানিত করা হয়েছিল 2004 সালে। যাই হোক, প্রচন্ড পরিমাণে গুলি খেলতাম। তারপর মেজার খুশি হচ্ছে কি মার্বেল। হ্যাঁ, মার্বেল, ঠিক আছে, সাংটি মার খেলতাম, ডাঙ্গুলি খেলা যেটাকে বলে। হ্যাঁ, গুলি। তো ওইটা খেলতাম। তারপরে আপনার মেজার খুশা দিয়ে খেলতাম টাস। আমার ছোটবেলা যেটা টাস বলতাম, ঠিক আছে। বাড়ি কি গ্রামাঞ্চলে আপনার? হ্যাঁ, ওই সময় গ্রাম ছিল, এখন শহর হয়ে গেছে। আমি 2001 সাল 2 সালে কথা বলতেছি। ঠিক আছে। তা এত পরিমাণ বিগড়ে ছিলাম যে স্কুলে যেতাম না, আর যদিও যাইতাম তাহলে দেখা যাচ্ছে কি যে 2 তলায় আমি ক্লাস করতাম। তা টিফিনের টাইমে বই পিছন থেকে জানা থেকে ফেলাই দিয়ে ছাদের পিছন থেকে ঘুরে পড়া চলে যেতাম। আচ্ছা, ঠিক আছে। এত পরিমাণে কমপ্লেন যাইতো আম্মার কাছে। আম্মা স্কুলে গেলে আমার নামে 1000 রকমের কমপ্লেন যাইতো। আপনি কি মানে একটাই মাত্র ছেলে ছিলেন? না, আমরা 2 ভাই আর 3 বোন। আচ্ছা, আমি হচ্ছে ভাইদের মধ্যে বড়, আর 3 বোন হচ্ছে আমার বড়। ওকে, 3 জনই বিবাহিত। জি, যে যার শ্বশুর বাড়িতে আছেন। ঠিক আছে, বলেন তারপর। যাই হোক, তো স্কুলে পড়ানোর কারণে আমার আম্মার কাছে কমপ্লেন যেত। আম্মা স্কুলে গেলেই স্যার ম্যাডাম বিভিন্ন রকম কমপ্লেন দিত যে আপনার ছেলে এই করে। তা এক পর্যায়ে হয়েছে কি, ক্লাস 4-এ যখন পড়তাম, তখন আমাকে 4 থেকে 5-এ নেবে না বি ক্লাসের কারণে, যে আমার জন্য আরো কয়েকটা ছেলেবেলে খারাপ হয়ে যাবে। স্কুল থেকে সিদ্ধান্ত নিয়েছে। জি, ওকে, ঠিক আছে। স্যার ম্যাডামরা সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে রাখা যাবে না, টিসি দিয়ে দেবে, অন্য স্কুলে ট্রান্সফার করে দেবে। তো আম্মা টিসিটা নিয়ে আসে পর আব্বাকে দেয়। টিসি দিয়েই দেয়। দিয়ে দেওয়ার পরে আম্মাকে দিয়ে দেয়। দেওয়ার পরে আম্মা নিয়ে আসে আব্বাকে দেখায়। দেখানোর পরে আমাকে সরকারি স্কুল, ওইটাও সরকারি স্কুল, কিন্তু জলমা ইউনিয়নে পড়ছে। আচ্ছা, আর আগেটা ছিল সিটি কর্পোরেশনের মধ্যে। জলমা স্কুলে জলমা ইউনিয়নে ভর্তি করায়। ওইখানে আমি আবার ক্লাস 4-এ ভর্তি হই। আচ্ছা, ওইখানে একই কাজ করতাম। এই আজকে হয় বোনের বিয়ে কথা বলতাম, বা অনেক সময় দেখা যাচ্ছে যে পেটে ব্যথা, বিভিন্ন রকমের কজ দেখায়। যেতেনই না আপনি? যাইতাম, কিন্তু দেখা যাচ্ছে কি 2 প্লেট বা 3 প্লেটের পাশে ছুটি নিয়ে চলে আসতাম। মানে ক্লাস ভালো লাগতো না, খালি এসে গুলি খেলতাম, ঘুরি রইতাম, ঠিক আছে, এইগুলা। তারপর লাঠিম খেলতাম। এক পর্যায়ে হলো কি, একদিন প্রচন্ড বর্ষা পড়তেছে। তা ফ্যামিলির মধ্যে আমি, আব্বা, আম্মা, আমার বোন সবাই মিলে টিভিতে আগে মিনা কার্টুন দিত না, মিনা রাজু। তা ওইখানে একটা ওই বিটিভিতে দেখাচ্ছে। তা এক পর্যায়ে মিনার প্রসঙ্গ আসছে। মিনা খুব ভালো একটা স্টুডেন্ট, সে পড়ালেখায় খুব স্মার্ট, তার বাবা মার খুব স্বপ্ন আছে তাকে নিয়ে। এইগুলো দেখতে দেখতে আমার আম্মা আমার আব্বার কাছে নালিশ করে বসে, তোমার ছেলে কিন্তু স্কুলে যায় না। আব্বা তো নগদে হট দেওয়া থাবা, ভাই বিশ্বাস করেন চোখের মধ্যে আগুন জ্বলে উঠছে। এত জোর থাবা, মানে হঠাৎ করে দেখবেন যে চোখে কিছু বাড়ি লাগে, দাম করে কিন্তু চিলিক মারছে, দিছে দাবর, আমি দিছি দৌড় বৃষ্টির মধ্যেই বেরোয় চলে গেছে রাস্তায়। কিছুক্ষণ পর দেখি আব্বা মাথায় গামছা দিয়ে আমাকে ডাকতে আইছে, মনে করছে যে হয়তো মায়া হয়েছে, তাই ডাকছে। ঘরের মধ্যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর কয় কি যে মানে ক্লাস 4-এ পড়তাম, করছে কি যে জামা খুলছি, প্যান্ট খুলছি, লাঠি এক কান নিয়ে দিচ্ছে দাওর। এর বৃষ্টির মধ্যে আমি আবার দৌড়, মানে আমার শরীরের জামা কাপড় সে রাখবে না, ঠিক আছে, মানে হঠাৎ হয়ে গেছে। আচ্ছা, এর আগে গায়ে হাত তুলতো না? না, আব্বা মনে করেন যে একদম না হলে নয়, তখন যে গায়ে হাত তুলতো। আচ্ছা, ঠিক আছে, মানে একটা লিমিট থাকতো। তার মানে বিষয়গুলো সে টুকটাক জানতো, কিন্তু হঠাৎ করে সে অ্যাকশনটা খুব চূড়ান্ত পর্যায়ে নিয়েছে। আম্মা ওই টুকটাক নালিশ করতে করতে এক পর্যায়ে সে দেখা যাচ্ছে গরম হয়ে যেত। যাই হোক, তারপরে আম্মা যে আমাকে নিয়ে আসার পরে আমার আপা কোরআন শরীফ পড়তেছিল, তখন তার পাশে বসায়, যার কোনো আব্বার মারার কোনো সাহস পায় না, যে কোরআন শরীফ পড়া অবস্থায় ওভারটেক করে মারবে। যাই হোক, এক পর্যায়ে বেঁচে যায়। 4 থেকে যখন 5-এ উঠি, 5-এতে বৃত্তি পরীক্ষার সময় ওই একই কাজ করতাম, ঠিক আছে। এটা আমার বৃত্তি পরীক্ষার নাম নিছে, কিন্তু কোচিংয়ে যাওয়ার কথা কয়ে সন্ধ্যা পরে স্পেশাল কোচিং ছিল, তো আমি যাইতাম না। জি,
ঠিক আছে, কারেন্ট চলে তো ওই সময় লোডশেডিং হতো খুব বেশি। তা মাঠে যাই করতাম কি পলাবড়ি খেলতাম ওই বয়সে যে আমাদের যে ফ্রেন্ড সার্কেল ছিল তাদের সাথে। তাই করার পরে এক পর্যায়ে আমার সেই স্কুল থেকে আমার ভিত্তিতে নিল না, কিন্তু জেনারেল লাগলো। পরে 5 পাস করার পরে 6-এ উঠলাম। তবে একটা কি ভাই কি যে আমার ছোটবেলা থেকে একটা কি আমার লেন জীবনটা ছিল অনেক বেশি, মানে আমার সাথে একটু সঙ্গ দিতে বেশি সবসময়, আমার পাশে বসা নিয়ে বা আমার সাথে আমার গল্প শোনা নিয়ে, ঠিক আছে, এইগুলো নিয়ে খুব তারা নিজেরা মারামারি করতো। তাই এই করতে করতে আপনার 6-এ উঠলাম। 7-এ ওঠার পর আমার আব্বা আমাকে একটা সাইকেল কিনে দেয়, ঠিক আছে। তখন আমি একটু পড়ালেখা একটু মন দেওয়া শুরু করি। তা যখন 6-এতে 7 উঠি তখন আমার আরো নতুন কিছু ফ্রেন্ড যোগ হয়, স্কুল ফ্রেন্ড, ঠিক আছে। এর মধ্যে কয়েকজন নাম না বললেই নয়, সেটা হচ্ছে মিজান, নয়ন, ওবায়দুল, আশা, এইটা গেল ভালোভাবে। আমার একটা মেয়েতে অ্যাফেয়ারও জড়ায় পড়ি, ঠিক আছে, ওই সময়। আচ্ছা। তা মেয়েটার নাম ছিল হচ্ছে একটা চৈতি, খুব ভালোবাসতাম। ওকে। কিন্তু ওই ভালোবাসা সেই ভালোবাসা না যে অন্য কিছু করে দেয়, মানে স্কুল লাইফের ভালোবাসা যেমন হয় মনের মধ্যে খুঁত করে এরকম। আচ্ছা। তা এক পর্যায়ে ওটা ব্রেকআপ হয়ে যায় যখন আমার আব্বা মারা যায়। 2009 সালের 17ই মে আমার আব্বা মারা যায়। তা মারা যায় এইভাবে, একদিন বিকেলবেলা আম্মা আর আব্বা বসে আছে মাঠের মধ্যে। তা আমরা খেলতেছি, সন্ধ্যা হয়ে গেছে। তখন আমি এসে আব্বার পাশে বসছি। তখন আব্বা বলতেছে কি আমার চোখের সামনে দিয়ে কি একটা ছায়া ঘুরতেছে। আচ্ছা। আফসা একটা কি যেন ঘুরে বেড়াচ্ছে সামনে দিকে। আচ্ছা আচ্ছা। তা মা বলতেছে কি যে ধুর তুমি সন্ধ্যা হয়ে গেছে চোখে কি দেখতেছো। কিছুক্ষণ পর আব্বা বমি করে ফেলে। ওকে। মানে প্রথম স্ট্রোকটা করে বুঝতে পারিনি, আম্মা বুঝতে পারি, এটা ছিল ফার্স্ট স্ট্রোক বুঝতে পারিনি যে স্ট্রোক এটা। তো নগদে মাথায় পানি, পাশে কল ছিল রোডের সাইডে, ওইখান থেকে পানি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে পানি দিয়ে আব্বাকে বাসায় নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আব্বা বলতেছে কি আমার ডান হাত আর ডান পা কেমন যেন অবশ হয়ে আছে। সঙ্গে সঙ্গে আমি, আমার আম্মা, আমার ছোট ভাই সবাই চাপতেছিলাম, মেসেজ করে দিচ্ছিলাম যে একটু অবশ হয়ে যাচ্ছে যাতে অবস্থা না হয়। তখনও বুঝতে পারিনি যে এটি স্ট্রোক। যখন রাতে আমি একটু ঘুমায় পড়ছি, আম্মা আব্বার পায়ে চাপতেছিল, তো হঠাৎ 1টা বাজে সেকেন্ড স্ট্রোক করে। আচ্ছা। প্রচন্ড পরিমাণে বৃষ্টি। তো পাশের ঘরে যে হেল্প নিব, যে ডাক দিব যে আসেন একটু হেল্প করেন, সেরকম মানে ক্যাপাসিটি নাই। এত পরিমাণে শব্দ যেন ডাকতেছি, শুনতেছে না। তো এই করতে করতে যখন 3টা বাজে যায়, রাত 3টা বাজে যায়, তখন পাশের ঘরের লোকজন টের পায় যে আম্মা চিল্লাপাল্লা করতেছে, কান্নাকাটি করতেছে। তখন তারা এসে শুনে যে এই অবস্থা। তখন পাশে এক নানু ছিল, সে বলতো তুই স্ট্রোক করছে। তখন আব্বা আমারে শেষবারের মতন বললো কি, মানে শেষবার বলতে কি যে তখনও সেন্স আছে, তার ভালো সেন্স আছে, বলতেছে আমার যদি বাসায় দেওয়া হয় তাহলে আমাকে 250 নিয়ে চল। আচ্ছা। মানে খুলনা মেডিকেল কলেজ। তো নগদে ওই রাত্রেবেলা নিয়ে গেলাম খুলনা মেডিকেল কলেজে। তা নিয়ে যাওয়ার পর মেডিকেলে ভর্তি করলাম। তা পরে শুনি কি আব্বা ব্রেন স্ট্রোক করছে। আচ্ছা, ঠিক আছে। আমরা বৃহস্পতিবার নিয়েছিলাম, শুক্রবার দিন ছিল, বৃহস্পতিবার ছিল, শুক্রবার ছিল, শনিবার দিন ভাই একটা কথা বলবো কি যে আজরাইল যে কখন আইছে আমার আব্বাকে নিয়ে গেছে আমি টেরও পাইনি, আমিও পাইনি, আমার আম্মাও পাইনি। 2টা রাত, বৃহস্পতিবার রাত, শুক্রবার রাত, দুজনই কিন্তু আমরা স্টেট সজাগ। হয় আমি ঘুমাই পড়ছি, মা সজাগ রয়েছে, বা মা সজাগ ঘুমাই পড়ছে, আমি সজাগ রয়েছি। তা আব্বার আবার প্রচণ্ড চা খাওয়ার নেশা ছিল। যেদিন মারা যাবে ওই দিন করে বিকেলবেলা চা হাইটে যাচ্ছে, এই চা গরম চা গরম। তখন আব্বা দেখে বলতেছে কি যে আমি চা খাবো। তো ডাক্তার নিষেধ ছিল যে চা খাওয়া যাবে না, স্মোকিং করা যাবে না। আমার আব্বা খুব ধূমপান করতো। ঠিক আছে। তো রাত 1টা বাজে আমিও ঘুমাই পড়ছি, মাও ঘুমাই পড়ছে। 2টা বাজে মা আমার ডাক দিছে, জিসান উঠতো, তোর আব্বা কথা বলতেছে না এখন। তো আমার আব্বার একটু মোটা ছিল, তো বাবুচি মানুষ তো দেখছেন যে ভুড়ি হয়ে যায়। আমার আব্বার ভুড়ি ছিল, তাই নিঃশ্বাস নিলে পেটটা খুব আপ ডাউন করতো। আচ্ছা আচ্ছা। তা আমি ফার্স্ট টাইম আমার চোখ চলে আমার আব্বুর পেটের দিকে যে আপ ডাউন করে কিনা, তাহলে কি করতে দেন। তখন আমি ডান হাতটা নিয়ে এই ডানাতে যে পাঁচটা চেক করি, চেক করার পর দেখি যে আব্বু নাই। তখন আমি আসলে কি বলবো, আমার যে কি বলবো আমি নিজে বুঝতে পারতেছি না। তখন ওই মুহূর্তে আমার মাথায় বুদ্ধি গেল যে আমার পাশেই ওই যে 250 বেড মানে খুলনা মেডিকেল কলেজ হসপিটাল, তার পাশেই আমার এক মামা ছিল, তো দুঃসম্পর্কে মানে আব্বার সাথে হেল্পারি কাজ করতো। তো আমি নগদে তার ওখানে চলে গেলাম, যেহেতু আম্মা কান্নাকাটি করতেছে। তো নগদে মামা আসলো, আসার পরে সঙ্গে সঙ্গে ফ্যামিলি সবাই ফোন দিল, আমার মামা, চাচা, ফুপু সবাই ফোন দিল, তারা নগদে চলে আসলো। আসার পরে ডেড বডি নিয়ে গেলাম। তো ওই ডেড বডি নিয়ে আসার পর আমার আব্বাকে আমাদের উঠোনের পর শোয়ানো হয়। তো সবাই শুনে, মানে বাবুর্চির জগতে যারা যারা ছিল, যে সিনিয়র একজন বাবুর্চি মারা গেছে, ঠিক আছে, তা তারা শুনে নগদে আমাদের বাসা চলে আসে। চলে আসলে এমনকি আমি যেখানে চাকরি করতাম, ঠিক আছে, মানে বর্তমানে যেখানে চাকরি করছিলাম সেই মালিকও চলে আসে। তখন তার অভিযোগ চিনতাম না। তো সে আসার পরে নগদে মানে বলবো কি সে একটা ফেরেশতা, আমার কাছে সে একটা ফেরেশতা, আমার কাছে না, মানে তার যত পরিচিত লোক আছে সবাই বলবে সে একটা ফেরেশতা, কারণ সে ফেরেশতার মতনই কাজ করে দেখছি। তা সে আসার পরে নগদে 3000 টাকা দিল 2009 সালে, দিয়ে বলতেছে কি যে আমার কাছে দেখলো যে ভাবি এটা রেখে দেন, আপনার এই মুহূর্তে তো টাকা পয়সার দরকার, তা আপনি কারোর কাছে ধার দেনা করার দরকার নেই, আপনি এটা রাখেন। তো এক পর্যায়ে আমার কাছে মাটির দাফন কাফন হয়ে গেল।
পরে ওই আমার সাহেব ওইখানে বসে বললো কি যে এই ছেলে এখন তো ক্লাস 9-এ পড়ে 10-এ পড়ে, তখন আমি ক্লাস 10-এ টেস্ট পরীক্ষা দিছি, টেস্ট পরীক্ষার আগে। তা এর পড়ালেখার দায়িত্ব সব আমার, সে আমার দায়িত্ব নিয়েছিল। কি হয় সম্পর্কে আপনাদের? আমার আব্বার পার্টি হয়, মানে খুব ক্লোজ একটা পার্টি, মানে তার পার্সোনালি সব কাজ কাম করতো, মানে বাবুর্চি জগতের কাজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে আব্বার পরিচিত প্রচুর পার্টি ছিল, ঠিক আছে, যে খুব ক্লোজ পার্টি। আব্বাকে খুব হেল্প করতো, মনে করেন যে তার রান্না, মানে আমার আব্বার যে রান্না খায় যে কোনো লোক মনে করেন যে ফিদা হয়ে যেত, এত ভালো রান্না করতো। হ্যাঁ, সে আমাকে দায়িত্ব নিল, নেওয়ার পর আমার ফ্যামিলির লোকজন তো অনেক রকমের বোঝান, তো মারা গেলে যার মাথা তারই ব্যথা। আজকে আমার আব্বা মারা গেছে, আমরা কাঁদতেছি, অনেকে সান্ত্বনা দিচ্ছে, যদি একটু পর তার বাপ মা মারা যায় তখন দেখবেন সব তার পিছন ধরছে, এটাই স্বাভাবিক। তো আমাকে সান্ত্বনা দিল, আমার আম্মাকে সান্ত্বনা দিল, আমার বোনকে সান্ত্বনা দিল, দিয়ে তারা যে যার মতন চলে গেল। পরে আমি আমার সাহেবের কাছে গেছিলাম, যার পরে সে প্রথম দিয়ে একবার হেল্প করছে, তো আমার নিজের কাছেই খারাপ লাগে যে একটা লোকের কাছে যায় হাত পাতা কি ঠিক। তো তখন আমার টেস্ট পরীক্ষার 25 দিন আগে আমার ফুফাতো বোনের ছেলে, মানে আমার হিসেবে ভাগ্নে, সে ঢাকার চাকরি করতো আপনার ওই মিরপুর 2 নম্বর শেওড়াপাড়ায় গার্মেন্টসে অপারেটর। তো ও যায়, যার পরে বলতেছে কি যে আমার আম্মাকে বলে যে নানি লেখাপড়া দিয়ে কী হবে, ওরে একটা কাজ করেন, আমার সাথে গার্মেন্টসে দিয়ে দেন। তো ওই যে বললাম না আমার তো লেখাপড়ার প্রতি অনীহা একটু বেশি, মানে মোটামুটি পড়তে ভালো লাগতো না, তা আমারও কেমন জানি ভালো লেগে যায়। আচ্ছা, তা আমি ওর সাথে 2009 সালের খুব সম্ভবত আগস্ট মাসে আমি ঢাকা চলে আসি। আচ্ছা, ঠিক আছে, টেস্ট পরীক্ষার আগেই মিরপুর 2 নম্বর শেওড়াপাড়া 1 তারিখে জয়েন করা, 25 তারিখে আমি ঢাকায় আসি। তা জয়েন করানোর পরে আমাকে বলছিল কি যে ওর অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাকে রাখবে, আমাকে কোনো কষ্টের কাজ দেবে না। ওই আছে আমার প্রথমবার আমার ঢাকায় আসা। ওই 3 তলা থেকে 6 তলা, আমার বিল্ডিংটা ছিল প্রায় 11 তলা। জি, তা 3 তলা হচ্ছে কাটিং সেকশন ছিল। আচ্ছা, যে জিন্সের প্যান্ট, যে কাটিং প্যান্ট, ওইগুলো কাটিং করে নতুন যে ছেলেপেলেগুলো আসতো তাদের মাথায় দিয়ে দিত, দিয়ে 3 তলা থেকে 6 তলা নিয়ে দাও। আচ্ছা ভাই, বিশ্বাস করবেন না, মাত্র 15 দিন আমি ডিউটি করছি, তাতে মনে হচ্ছে আমি 1 ইঞ্চি শর্ট হয়ে গেছি, এত পরিমাণ ওয়েট। যারা পুরনো তারা 3টা করে নিতে পারতো, আর আমি 2টা নিলে আমার অবস্থা কাইল যেত। আচ্ছা, 15 দিনের মাথায় আমার তো আর ভালো লাগে না, কত সুন্দর লাইফটা ছেড়ে দিয়ে আইছি, লেখাপড়া চলতেছিল, সামনে টেস্ট পরীক্ষা, তারপরে আমি এসএসসি পরীক্ষা দেবো, এই আবার ব্যাক সাপোর্টটা টানা শুরু করছে। পরে বললাম কি, এবার সাগরে যদি আমি বলি যে মামা আমি চলে যাবো, তাহলে আমার চাইতে দেবে না, কারণ 15 দিন হয়েছে, মাস শেষ না করতে যাওয়া যাচ্ছে না, আর বেতনও দেবে না। তো একদিন আমি করি কি, রাতে 3টা বাজে টার্গেট করে যাচ্ছি, আমি পলাবো ওই জায়গাতে, কোনো আমার চাইতে দেবে না কোনোভাবে। আর যেহেতু ম্যাচে খাচ্ছি, ও ম্যাচে খাচ্ছে, আমিও খাচ্ছি, আর আমি যদি ওই সময় ওদের বলি তাহলে আমার বেতনের টাকা কাটবে, আর সেই জন্য বলবে যে 1 মাস ডিউটি কর, আর 1 মাস ডিউটি করা আমার পক্ষে সম্ভব না। তো রাত 3টা বাজে আমি ব্যাগটা গুছা, অলরেডি সব কিছু রেডি, এক বেডে 4 জন ঘুমাইতাম, আর নিচে হচ্ছে ওই বাড়ির যে ভাড়াটিয়ারা স্বামী স্ত্রী তারা শুইতো মাঝখানে পর্দা দিয়ে। তা ওই সাগর আসার পরে ওর প্যান্ট আমি নিছি, ঠিক আছে, রাত 3টা বাজে আমি ঘুমাতে ওর প্যান্টটা নিয়ে আমার ব্যাগটা নিয়ে বাথরুমে গেছি, টয়লেটে গেছি, যাওয়ার মানি ব্যাগ চেক করে ভাই বিশ্বাস করে 70টা টাকা পাইছি, একটা 50 টাকার নোট, একটা 20 টাকার নোট, আর আমার পকেটে 4টা 2 টাকার নোট ছিল, 4টা 2 টাকার নোট ছিল। তাই আমি করলাম কি, 70 টাকা যখন দেখলাম তো ভাবলাম যে ও 70 টাকা যদি নিয়ে যাই তা খারাপ দেওয়া যাবে, তাই 50 টাকা দিয়ে 20 টাকা নেই। তা আমি আবার ওই যখন চাকরি করতাম তো অবসর টাইমে আবার মিরপুর শেওড়াপাড়া 2 নম্বরে যে ওভারব্রিজটা ওইখানে দাঁড়িয়ে থাকতাম। তা আমার আবার একটা আব্বা মারা যাওয়ার পরে আমি একটা ফোন বুক নিয়ে আসছিলাম, মানে ফোন বুকের যে নাম্বারগুলো লিস্ট থাকে তার মধ্যে একটা দুঃসম্পর্কের মামা, ওই যে বললাম না যখন আব্বা মারা গেছে পাশের ঘরে এক নানু ছিল, তার ছেলে পোস্তগোলায় থাকে, এটুকু আমি জানি, তার নাম্বার কন্ট্যাক্ট নাম্বার আমি লিখে নিয়ে আসছিলাম। তো আমার টার্গেট ছিল যে আমি ওই মামার কাছে চলে যাবো। আচ্ছা, ঠিক আছে, এখন 3টা বাজে আমি 20 টাকা নিছি, নিয়ে ওর প্যান্ট আবার জায়গায় থুয়ে আমি ওই ব্যাগ নিয়ে বেরিয়ে গেছি। তো আমি ওভারব্রিজের সামনে আসার পরে তখন 4টা বাজে, রাত 4টা বাজে গেছে। তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে একটা বাস আসছে, আমি জিজ্ঞাসা করলাম যে ভাই পোস্তগোলা যাবেন, টিকিট কত? তো বলছে 20 টাকা। উঠে গেলাম, ওঠার পরে এবার নামা দিল হচ্ছে আমার ওই পোস্তগোলা চৌরাস্তার মোড়ে। জি, এখন আমার আবার অনেক রকম ভয় দিছিল যে ঢাকা শহর খুব বাজে জায়গা, লোকজনে একদিকে করলে আরেক দিকে দেখাই দেয়, অনেক রকমের আমাকে উল্টাপাল্টা বুঝাইছিল। তা আমি আবার ভাবলাম কি যে আমি তো সাধারণ লোকের কাছে জিজ্ঞেস করি ভাই পোস্তগোলা যাবো কোনকে, তাকে বলি যে মামা এই ব্যাপার, আমি তো এরকম চলে আসছি, হ্যালো করতে করতে ফোন কেটে গেছে। এই করতে করতে বিশ্বাস করবেন 6 টাকা চলে গেছে, লাস্ট 2 টাকা আছে। তা তো আমি শিওর দিতে পারিনি যে আমি কম ওই জায়গা আছে। আচ্ছা, তা আমি সেখানে এইটুকু বুঝতে পারিছে, মোবাইলে খুব নেটওয়ার্কের সমস্যা ছিল দিন, বুঝতে পারছি যে আমি পোস্তগোলার ব্রিজের আশেপাশে আছি। ঠিক আছে, এবার সেগুলো কি রিক্সা নিয়ে অনেকক্ষণ ঘুরলো, মানে রিক্সা ভাড়া করে ঘুরতে 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 একবার আমার পাইছি, আমি ততক্ষণ ব্রিজ পার হবো চলে গেছি। পরে বলছে আরে বাইক নিয়ে আমি তো খুঁজে বেড়াচ্ছি, তুই এই জায়গা কেন? যাক যেহেতু নেটওয়ার্কের সমস্যার কারণে বোঝা যায়নি, তো আমাকে তার বাসা নিয়ে গেল। তার ওইখানে 15 দিন ছিলাম। মামাকে আমাকে মানে ভাগ্নি হিসেবে, দুঃসম্পর্কে ভাগ্নি হিসেবে খুব কেয়ার করছে।
তা 15 দিনের মাথায় যায় আমাকে সে খুলনার উদ্দেশ্যে আবার ব্যাক করে পাঠায় দেয়। আম্মা বলে যে তুই চলে আয়, তোর দরকার নেই ঢাকা শহরে থাকার। আমি ব্যাক করে চলে যাই। যাওয়ার পর আম্মা আমাকে সেই সাহেবের কাছে নিয়ে যায় চাকরির জন্য। আমি কিন্তু কয়েকবার ট্রাই করছি আমার এসএসসিটা দেওয়ার জন্য, যেহেতু টেস্ট পরীক্ষা আসে দেখি টেস্ট পরীক্ষা হয়ে গেছে আর কাগজপাতি সব চলে গেছে বোর্ডে, তো এখান থেকে কোনোভাবেই রিপ্লে করা সম্ভব না। আচ্ছা, যাই হোক, তো আমার সেই সাহেবের কাছে নেওয়ার পরে সাহেব রাজি হয়। তো তার এক কর্মীর সাথে কথা বলে যে আমাদের অফিসে একটা পিয়ন ছিল, তো চলে গেছে, তা ওরা কি ওই জায়গা দিয়ে দেবো? তো সে বলে যে হ্যাঁ দিয়ে দেন। আমার জিজ্ঞাসা করে যাবো তুমি যেন কোন পর্যন্ত লেখাপড়া করছো? আমি কি যে আঙ্কেল আমি তো ক্লাস 10 টেস্ট পরীক্ষা পর্যন্ত দিছি, তারপরে দিতে পারলাম না। যাই হোক সমস্যা না, তুমি কালকে থেকে আমার অফিসে চলে আসো। আচ্ছা, তো আমি সেই অফিসে যাই সকালবেলা। যাওয়ার পর সে আমাকে একটা কাজের দায়িত্ব বোঝায় দেয়, অফিসে সবাইকে পরিচয় করে দেয়, অ্যাকাউন্টেন্ট, ম্যানেজার প্লাস কম্পিউটার অপারেটর সবাইকে পরিচয় করে দেয় যে আজকের থেকে অফিস সহকারী হিসেবে থাকবে, তোমাদের যা যা লাগবে এনে দেবে। আমার ভালোই লাগে ডিউটি করতে। প্রথম দিনেই আমি ডিউটি শেষ করে তখন বিকেল 5টা বাজে, আমার ডিউটি ছিল সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত জেনারেল টাইম। তা বিকেল 5টা বাজে তোমার অ্যাকাউন্টেন্ট ম্যানেজার আমাকে 5 টাকা দিছে। তা আমি বলছি যে স্যার এটা কিসের টাকা? তোমার টিফিনের টাকা। খুব খুশি হয়েছি যে 5 টাকা পাইছি টিফিনের টাকা। তো এক পর্যায়ে হিসাব করলাম কি যে আমি জমাবো। আচ্ছা, তা 2 দিন না 4 দিন জমাইছি, তারপর আর জমানোর মতন ক্যাপাসিটি থাকে না। তা যখন বেতন নিতে গেছে তখন দেখি যে আমার পাশে লেখা অফিস পিয়ন। খারাপ লাগে যে অফিস পিয়ন, কিন্তু আমার টার্গেট ছিল যে উপরে ওঠার, ওই কোম্পানিরই উপরে ওঠার। এবার ডিউটি করতে করতে ইচ্ছা ছিল যে আমার বাইন্ডিংয়ে ঢুকবো, মানে আপনার বই খাতা যে বাধাই করে না, সে বাইন্ডিংয়ে, যেহেতু পিয়ন থেকে বাইন্ডিংয়ের মূল্য বেশি, বেতনও বেশি, সম্মানও বেশি। তো আমার টার্গেট ছিল তাই। এবং এক পর্যায়ে কি ওই যে আব্বু সাইকেল কিনে দিয়েছিল, মনে হচ্ছে বললাম, সাইকেল কিনে দিয়েছিল একটা স্কুলে যখন আমি ক্লাস 7-এ পড়ি। সাইকেলটা নিয়ে আমি ডিউটি করতাম, সাইকেলটা চুরিয়ে গেল। আমি রাগ করে চাকরি ছাড়িয়ে দিলাম, চাকরিই করবো না। এবার কয়দিন পরে দেখতেছি কি যে ভালো লাগে না, ওই জায়গায় ডিউটি করতেই ভালো লাগতো। আবার গেলাম, এবার অফিসে ঢুকলাম না, পিয়ন পোস্টে ঢুকলাম হচ্ছে বাইন্ডিং পোস্টে। সাহেব ঢুকলাম কি স্যার আমার বাইন্ডিং পোস্টে দিয়ে দেন, দিয়ে দিল। ঠিক আছে, দেওয়ার পর এর মাঝখানে একটা কথা বলি, আমার চাকরির মাঝেই একদিন যখন বাইন্ডিংয়ে ডিউটি করতাম, তা রাতে বাসায় গেছে, তখন আমার এক ফ্রেন্ড বলতেছে, যে নাম হচ্ছে মিজান, যে দোস্ত ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশের খেলা আছে, পরশুদিন করা খেলা, তা কালকে তো টিকিট দেবে, তো চল যা টিকিট কেটে আসি। তা আমি যে কালকে সকালে টিকিট স্যার তুই এখন যা কি করবি? চল যা দেখ অবস্থা মেলা খারাপ, টিকিটের জন্য সিরিয়াল দেওয়া লাগবে। বাবা যায় দেখি সার্কিটাও যে কালকে সকাল 9টার সময় টিকিট দেবে, আজকে সন্ধ্যা 6টার থেকে সিরিয়াল, এত পরিমাণের লোক। তা আমরা কপাল ভালো যে আমার সন্ধ্যার সময় গেছি, যাই আমরা ফার্স্ট স্টেপে মানে 20 থেকে 25 জনের পিছনে বইছি। তো ওই সিরিয়াল ভাই 3 স্টেপের সিরিয়াল বাড়তে 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 প্রায় 4000 ছেলেপেলে হয়ে গেছে সারা জায়গাতে। তখন ওয়েস্ট ইন্ডিজ কাপ নিছে, মনে আছে? হ্যাঁ, ওই সময় ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের T20 ম্যাচ পড়ছে আমাদের খুলনা বৈকালী স্টেডিয়ামে। আচ্ছা, এই কারণে মনে করেন যে সাতক্ষীরা, তারপর হচ্ছে আপনার আশেপাশে যত জেলা আছে এই এলাকা আছে, সব থেকে সব ছেলেপেলা ছুটে আসছে টিকিট কাটার জন্য। তা আমি চাইছিলাম কি যে আমি 2টা নেবো আর আমার ফ্রেন্ড 2টা নেবে। তো সারা ধরে বসা, তা এক পর্যায়ে মিজান করলাম কি তখন 2টা বাজে, যে দোস্ত তুই বয় আমি একটু পিছনে তাইটে আসি, মানে আমি জাস্ট চেক করতে আসি যে কত ছেলেপেলে আইছে। এখন লাইনের পিছনে চলে গেছে, তো আমি আইডিয়া করলাম যে 4000-এর উপরে হবে, এত পরিমাণে ছেলেপেলে। তখন হঠাৎ করে মাথার মধ্যে একটা উল্টাপাল্টা বুদ্ধি খেললো, সেটা হচ্ছে দেখতেছি 2টা ছেলে কথা বলতেছে যে ভাই এতগুলো লোকের মধ্যে কীভাবে টিকিট নেবো। তখন আমি করলাম কি যে ভাই আপনার 2 লাইনের ফার্স্টে বসাই, তাহলে তো আপনি টিকিট কাটতে যাবেন। ভাই পারবো। ভাই কী করতে হবে? আমি আপনার কয়জন? 2জন। আমি 500 টাকা দিতে হবে। ভাই নেন, তাও আমার সিরিয়ালে বসান। ওকে, আপনি কিছুই জানেন না, কিন্তু আপনি মনে করলেন যে টাকা নিয়ে আপনি যেভাবে না আমার টার্গেট হিসেবে আমি তাকে সামনে বসাবো, যেহেতু সরি একটু স্কিপ হয়ে গেছে, যে আমরা যখন সিরিয়াল দেই তখন আমাদের আশেপাশে যারা যারা সিরিয়াল দিচ্ছে তাকে বলেছি যে আমাদের আরো কিছু ভাই ব্রাদার আসবে। আচ্ছা আচ্ছা, পার হেড একটা টিকিট পাবে, তো আমার 2জন লোক 4টা টিকিট লাগবে, বলেছি আরো 2টা ফ্রেন্ড আসবে। আচ্ছা আচ্ছা, এই হিসাব করে ওকে এবার করলাম। 2জনকে বসাইছে, আর পাশে 2টা ছেলে বলছে হ্যাঁ ভাই আপনি লোক বসালেন কেন? তখন বলছি ভাই আমাদের বলেছেন আমাদের লোক আসবে। এবার 2জন বসালাম, বসানোর পর পিছন ছেলেরা করছে কি ভাই আরো 2টা ফ্রেন্ড আসবে, কিছু করার নাই, খুব রিকোয়েস্ট করতেছি রাখেন। ঠিক আছে নেন। পিছনে আবার গেলাম, যার পরে আরো 2টা ধরে নিয়ে আসলাম 600 টাকা, পারে 300 টাকা করে, 500-1100 টাকা। লাস্টে পাইলাম আর 8টা 200 টাকা, মোট 1300 টাকা সরকারি জায়গা বেচা খাইছি, মানে সিরিয়াল বেচা খাইছি। বিশাল একটা মানে কি বলবো, মানে মিজান না যদি থাকে তাহলে ওদের শোনে অবশ্যই খুব মজা হবে, যে আমাদের লাইফে একটা বিশাল একটা। তারপর মজার কাহিনী হচ্ছে কি, সিরিয়াল দিছি ভালো কথা, সিরিয়াল 3 স্টেপের সিরিয়াল ঘুরতে ঘুরতে শেষ একদম শুয়ে গেছে, বাকি ছেলেবেলা মাঠে ঘুরে পাচ্ছে। 3টা বাজে পিছন থেকে দিচ্ছে ঠেলা, 4000 ছেলেবেলে পিছন থেকে দিচ্ছে ঠেলা দিলে সামনে পুলিশ মনে করেন যে 20 থেকে 25 জন পুলিশ ছিল, ওই ছেলেবেলা সব পুলিশ ওদের ঢুকে গেছে। ঢুকে গেলি পুলিশ তো পড়েছে পাত্তরে, বলি তো সিধে মারামারি, 4000 ছেলে পুলিশ, কয়েক দফা যুদ্ধ চলতেছে।
ঠিক আছে। সিরিয়াল মিডিয়াল তো সব শেষ, সিরিয়াল তো নাই, সিরিয়াল তো ভোগে ফোকাস কিন্তু আমাকে 1300 টাকা স্টকে চলে আইছে, ঠিক আছে। সিরিয়াল শেষ, ওই 4,000 যদি খুঁজে পায়, নাহলে 7 থেকে 8 দফা যুদ্ধ হয়েছে পুলিশের সাথে, মানে দাবাদাবি। একবার মনে করেন ছেলে ফেলে দাম করে পিছনে ঠেলা মারতেছে, পুলিশ ঢুকে যাচ্ছে, পুলিশ 12 আবার সব দূরে পাঠাচ্ছে, ঠিক আছে। এরকম করতে করতে আমার জুতো নাই, মিজানের জুতো নাই, তারপরও আমি একটা টিকিট কাটতে পারিছি। তারপরে 50 টাকার টিকিট একটা কাটতে পারিছি। যখন কাটিয়েছি তখন মিজান ওই ওয়ালের পরে বসা, কই দোস্ত সোনার হরিণ পাইছি, টিকিট লাগবে 4টা, পাইছি একটা। বাসায় আসলাম, 1300 টাকা কিন্তু আমাদের পকেটে। বাসায় আসার পরে মিজানে করছে কি, দোস্ত চল টিকিটটা বেশি দিয়ে আসি। কাক ব্ল্যাকে বেসলি পুলিশে জানলে কিন্তু পিটেবে, পুলিশ জানবে, চল। এবার বললাম কি আবার সার্কিটে বাজে আইসে দেখছি ও সেই একই অবস্থা, প্রায় 11টা বাজে, পুলিশ পিটাচ্ছে, তার পিটানি খায় টিকিট কাটতেছে। এবার মিজানে বললাম কি তুই টিকিটটা খালি হাতে ধরে রাখবি, আমি তোর ডান হাতে ঘাড়ে হাত দিয়ে আমি 5 আঙ্গুল উঁচু করে রাখবো। 50 টাকা টিকিট, 500 টাকা, ঠিক আছে। যখন হাইটে যাচ্ছি আমি ডান হাতটা উঁচু করে রাখছি, আর টিকিটটা ডান হাতে রেখে দিছে। জেলা স্কুলে 2টা স্টুডেন্ট পড়ে, হয়তো ওদের গার্লফ্রেন্ড নিয়ে যাবে, একটা টিকিটই শর্ট। ওর ওই হাত দেখে বুঝতে পারছি টিকিটটা 500 টাকায় বিক্রি হবে। ইশারা দিছে, গেছি, 500 টাকাটা নোটলাম, টিকিটটা দিয়ে চলে আসলাম, ঠিক আছে। কারণ আমাদের তো একটা টিকিটে কাজ হবে না, আমাদের লাগবে 4টা, সে তো একটা পাইছে, সেই একটাও দিলাম বেচা। পরে আমার খেলা দেখতে পারলাম না, তাহলে 1300 আর 500, 1800 টাকা দুজন ভাগ করে নিলাম। এর মধ্যে অনেক কিছু খাইছে অবশ্য। এই হচ্ছে আপনার এইভাবে গেল। যার পর এর মাঝখানে আরেকটা কথা থেকে আসছে, আব্বা মারা যাওয়ার পর থেকে আব্বা যতদিন বাইসে ছিল ততদিন পর্যন্ত মনে একটা কন্ট্রোলে ছিলাম। আব্বাকে আমি খুব ভয় পাইতাম, 6 মাসে একবার মাইর দিত, সেই মাইরটা আমি খুব ভয় পাইতাম। একবার যেদিন ধরবে সেদিন শেষ করে ফেলবে। হ্যাঁ, একদিন ছোটবেলা হয়েছে কি, আমার একটা ব্যাট দিয়ে সিধে মাইর দিছিল, ঠিক আছে, দরজা আটকায় সিধে মাইর দিছিল। তা আমি এই কারণে আব্বাকে আমি খুব ভয় পাই, আব্বা সহজে মানে, কিন্তু যেদিন ধরে সেদিন করে খবর করে দেয়। তা আব্বা মারা যাওয়ার পর থেকে মনে করেন যে আমার জবে ঢুকে যাই, জবে ঢুকে যাওয়ার পরে মনে করেন যে 9টার সময় ডিউটি শেষ করে ওভার টাইম করতাম 10টা 11টা পর্যন্ত। আস্তে আস্তে দেখা যাচ্ছে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া শুরু করলাম এক্সট্রা পরিমাণের। মনে করেন 9টার সময় অফিস থেকে চলে আসতেছি, কিন্তু বাসা ঢুকতেছি 11টার পরে। এই করতে করতে 9 গেল, 10 গেল, 11 সালে এক্সেস হয়ে গেছে, মানে কয়েকটা গ্যাঞ্জাম করছি একই বছরে। জি, ম্যাক্সিমাম সময় বাসা যাইতাম না, বন্ধুর সাথে এর বাসার সাথে থাকতাম। আর ক্রিকেট খেলার প্রতি আমার খুব ঝুঁক ছিল, তো বিভিন্ন জায়গায় শীতকালে নাইট ক্রিকেট টুর্নামেন্ট হলে ওইখানে অ্যাটেন্ড করতাম এবং কোনো এক বন্ধু বাসাতে থাকতাম। 2011 সালে আমাদেরই একটা বন্ধু নাম হচ্ছে হাসান, সিগারেট খাওয়া নিয়ে একটা ঝামেলা বাঁধাইছে অন্য একটা বন্ধু সুমনের সাথে। জি, এবার হাসান সুমনকে মারিছে, মারলে আবার সুমন আবার হচ্ছে আমার কাছের ফ্রেন্ড। আচ্ছা, আমার আবার লাগছে, ইগোতে লাগছে যে আমার সামনে আমার বন্ধুরে মারলো। আমি কিছু হাসান তুই মারলি কেন, তোর কি, আমার সামনে বসে সিগারেট খাবে কেন, ওকে আমার বন্ধু, কি বেটা সিগারেট খাওয়া নিয়ে সিনিয়র জন্য লাগাইছিস। এক পর্যায়ে কথা কাটি করে এক পর্যায়ে আমার সাথে বাইরে দেয়। বাইরে গেলি ওই খবর আমার ছোট ভাই ও আবার যে আমার সিনিয়র যারা আছে আমাদের এলাকায় তাদের কাছে বলে, তারা নগদে ব্যাট আর স্টাম্প নিয়ে আসে, ওনতে আমি এখানে নিয়ে সিধে মাইর দিই। 4-5 জনে মিলে 3 জনের পিটাই, হাসান, আবদুল্লাহ আর একটা সোয়ান নামে একটা ছেলে। মার দেওয়ার পরে ওর এই আটুর একটা বাটলা ছিঁড়ে দেয়, এইটা মোবাইল ভেঙে যায়। তা এইটা আবার আমাদের এলাকার এক বড় ভাই, সে বিচার করে, বিচারে সে নিজের পকেট থেকে ড্যামেজ দেয়। আচ্ছা, দেওয়ার পরে এবার গুজব ছড়াইছে কি যে ওরা যারা মার খেয়েছে বলতেছে যে জিসানরে পাইলে হাত পা রক কেটে দেবে। এই খবর আমার কানে আসার আগে আমার আম্মার কানে চলে গেছে। আম্মা তো খুব ঘাবড়ায় গেছে যে গ্যাঞ্জাম তো করিছে, এইবার হাত পা রক কেটে দেয়। পরে চলে গেলো আমার সাহেবের দ্বারা, দেখা গেলো যে ভাইজান এই ব্যাপার, এত হাত পা রক কেটে দেবে বলতেছে। পরে আমার সাহেব, আমার এলাকার যে আওয়ামী লীগের এক নেতা, তাকে ফোন দিয়ে বলতেছে যে দেখো আমার ভাইপোর সাথে কেরা কি করেছে, ঝামেলা হয়েছে, একটু মিটাই দাও। পরে সে মিটাই দেওয়ার পর এবার বাড়ির আশপাশ থেকে শুরু হলো গুজব, ছেলের বিয়ে দিয়ে দাও নাহলে কিন্তু বেলানে চলে যাবে। এই শুরু হলো মেয়ে দেখা, ঠিক আছে। তা মেয়ে আমার যে ওয়াইফ, তা আমার ওয়াইফ হচ্ছে 5 নাম্বার, মানে 4টা মেয়ে আমি দেখছি, ইচ্ছা করে বলেছি পছন্দ হয়নি, ইচ্ছা করে বলেছি পছন্দ হয়নি। তা লাস্ট যেটা আমার ওয়াইফ, তা আমার চাচা সেও বাবুর্চি, তা ওদের বাসা যেইখানে সেইখানে একটা ডেকোরেটের দোকান, আমার চাচা কন্টিনিউ ওইখানে বসতো, আমার আব্বা ওইখানে বসতো যখন বেঁচেছিল। তখন আমার আব্বা বলতেছে যে আমার বড় ভাইয়ের ছেলেটা বিয়ে দেবো, ভালো মেয়ে পাচ্ছি না, অল্প বয়সে একটা মেয়ে লাগবে। তখন বলে যে এরকম আমাদের বাসায় একটা মেয়ে আছে, দেখে দাও। আচ্ছা, তা আমার চাচা দেখে আসে, দেখে আসে পরে চাচা পছন্দ হয়। পরে আমার আম্মাকে বলে, আমার বোনকে বলে, তারাও যা দেখে আসে পছন্দ হয়। পরে আমার বন্ধু বান্ধব মিলে যায়। এবার আমি পছন্দ করার আগে আমার বন্ধু বান্ধব পছন্দ করে পারিস, আপা এটা মিস হবে না, এটা ফাইনাল, ঠিক আছে। যাই হোক দেখলাম যে না আপনাকে ওই ছবি দেখাবানি। তা
একটা কথা বলে রাখি প্রিয় শ্রোতা, ও খুব জলি, মানে ওর বলার স্টাইল শুনে হয়তো বুঝতে পারছেন যে খুব মজা করে বলছে বিষয়গুলো। তবে এটা ঠিক যে আমাদের অনুষ্ঠান যেহেতু সিক্রেটস, সুতরাং ওর জীবনের কিছু ভয়াবহ রকমের অপরাধ বা ভুল যেটাই বলি না কেন সেগুলো আসবে সামনে। সো ওর বলাটাকে আপনারা ওর বলার মতো করেই নেবেন। ওকে জিসান, আমরা যেখানটা ছিলাম, মেয়েটাকে দেখে পছন্দ করে ফেলেছে। তাই এবার আমার বন্ধু বান্ধব আমার বোনকে আমার মাকে কনফার্ম দিয়ে দিল যে আপা আন্টি এইটা মিস করা যাবে না, এটা ফাইনাল। তাই এবার ফাইনাল ভাবে নাক ফুল পরা দিয়ে আসলো। পরে দিয়ে আসার পর একটা মাস সময় পেলাম প্রেম করার, একটা মাস প্রেম করতাম। তো আমার তখন আমি প্রেসে তখন আমি এদিকে আবার প্রেসে আসি, মানে আমার অফিসিয়াল লাইফে আসি। তো আমি বাইন্ডিং হাত থেকে আবার চাকরি ছাড়িয়ে দিয়ে আবার যখন ব্যাক করি তখন আমি আবার পথ বাইরে আবার চলে যাচ্ছে মেশিনে, মানে যেখানে প্রিন্ট হয় সেইখানে চলে যাই। তা তখন আমার ডিউটি ছিল হচ্ছে 1 সপ্তাহ ডে 1 সপ্তাহ নাইট। আচ্ছা। তো যখন নাইট সপ্তাহ আসতো তখন ভোরবেলা যখন আমার 6টার সময় ডিউটি শেষ হতো, ওদের বাসাদের সামনে যখন যাইতাম তখন কলসিনে দাঁড়ায় থাকতো। আচ্ছা স্যার, রোমান্টিক একটা কাহিনী, ঠিক আছে, ভালো লাগতো। বউকে বন্দি বলতাম যে তুমি একটু দাঁড়াবা 1 সপ্তাহের জন্য, আবার পরের সপ্তাহ ডে চলে আসলে আর হইতো না। তা এক পর্যায়ে বিয়ের ডেট ফাইনাল হয়ে যায়, বিয়ের ডেট চলে আসে। তা বিয়ে করে নিয়ে আসি 2012 সালে 12ই অক্টোবর, ঠিক আছে। তা বিয়ে করার পরে সংসার ভালোই কাটতেছে, কিন্তু ভাই সবথেকে খারাপ লাগে 3 মাসের মতো আমার আম্মা আমাকে আলাদা করে দেয়। তখন আমার বেতন মাত্র 2500 টাকা। এবার আলাদা করে দেওয়ার পরে আমার ছোট ভাই আমার সাথে থাকে, আমার আগেও চলে যায়, আমার বোনের বাসা চলে যায়। ওকে। চলে যাওয়ার পর আমার ছোট ভাইয়ের সাথে থাকে, আমি ছোট ভাইকে ভাতের কসম কাটাই যে ভাই তুই আমার যাইস না, 2500 টাকা বেতন, আমি ঘর ভাড়া হচ্ছে 1500 টাকা। তো 2500 টাকা যদি 1500 টাকা ঘর ভাড়া দিই, থাকে হচ্ছে 1000 টাকা, কি করবো? এদিকে আবার ডিশ লাইন রয়েছে, কারেন্ট বিল রয়েছে। তারপরে বাচ্চা কেটে করছে ভাই তুই আমার ফেলা দিয়ে যাস না, আমি কিন্তু বিপদে পড়ে দেবো। কারণ ওর কিছু হেল্প পালি আমার সংসারটা ভালো চলবে, পর আমার বেতন আস্তে আস্তে পালি হয়তো প্লাস পয়েন্টের দিকে যাবে। ও 2 মাস পর চলে যায়, এবার তো আমি পড়ি বিপদে। তারপরে খুব কষ্ট করে ভাই দিন কাটাই, দুজন মিলে। তখন স্বামী স্ত্রী ওই ঘরেই থাকি। আচ্ছা, এটা কি খুলনাতে না ঢাকাতে? খুলনাতে। ওকে, আমরা এখান থেকে ফিরবো প্রিয় শ্রোতা। মানে আমরা গল্পটা যে জায়গাটায় নিয়ে গিয়েছি সেটা হচ্ছে ওর লেখাপড়া বন্ধ হয়ে গেল ওর বাবা মারা যাওয়ার পরে, মানে জিসানের। এবং ইন দ্য মিন টাইম ওর কোনো ঘটনার প্রেক্ষাপটে বিয়ে করা। এবং আমার ইচ্ছা ছিল কি যে আমার যে বস, মানে মালিক না, মানে আমার যে সেকশনের যে বস, জি, তো উনি যখন ডিউটি করতো ওনার একটা অ্যাসিস্ট্যান্ট ছিল। তো আমি যখন মেশিন ডিউটি করতাম তখন আমার ইচ্ছা ছিল যে আমি ওই বসের অ্যাসিস্ট্যান্ট হব। আচ্ছা, খুব ইচ্ছা। আচ্ছা, ওইটা হচ্ছে ওই কোম্পানির টপ লেভেল, মানে কমার্শিয়াল মার্কেটিং সাইডটা, ঠিক আছে, মার্কেটিং এর যে হেড, সে তার অ্যাসিস্ট্যান্ট হতে আমার খুব ইচ্ছা ছিল। তো এক পর্যায়ে ভাগ্যের সাথে মিলে যায়, ওই ছেলেটা যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে চলে যায় যে কোনো কারণে। পরে আমি আবার চাকরি ছেড়ে দিই, অন্য একটা কারণে চাকরি ছেড়ে দিই। চাকরি ছেড়ে দেওয়ার পরে তখন আমার সাহেব হজে যায়, হজ থেকে শুনে কি যে আমি চাকরি ছেড়ে দিছি। পরে আমার সাহেব আমাকে ফোন দেয়, ফোন দেওয়ার পর বলছে চাকরি ছাড়লি কেন, কী সমস্যা, তো তুই আমার সাথে দেখা কর। পরে গেলাম, তো আমি মেশিনে ডিউটি করবো না, আমাকে আমার ওই বসের সাথে দিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে। তো আমার বসের সাথে দিয়ে দেয়, দেওয়ার পর ভালোই ডিউটি করতেছি আমি, কিন্তু ক্লাস 10-এ পিটেস্ট পরীক্ষা বন্ধ দিয়েছি, তারপর দেয়নি। কিন্তু ওইখানে আরও আমার উপরে আর একজন অ্যাসিস্ট্যান্ট ছিল, সে হচ্ছে ডিগ্রি পাস। তা বলতে হয় না, নিজের কথা বলতে হয় না, যেহেতু আমি বলতেছি সেটা আপনার বিশ্বাস করতেই হবে, কারণ আমার নিজের সাথেই ঘটে যাওয়া। সেটা হচ্ছে ওনার থেকে আমি খুব ভালোই এক্সপার্ট ছিলাম, ইংলিশে পড়ার দিক থেকে, লেখার দিক থেকে, বোঝার দিক থেকে। তা সব কিছু মনে করেন যে প্লেট বানানো, ট্রেসিং দেওয়া, সব কিছু অ্যারেঞ্জমেন্ট করাটা ভালোই বুঝতাম। ওলি আমার বস আমাকে খুব হাতে ধরে শিখাইছে। তা এক পর্যায়ে আমার এই জিনিসটা অনেকে সহ্য হতো না, পিয়ন পোস্টের থেকে বাইন্ডিং হাত থেকে মেশিন থেকে এখন কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট। আমার ভিজিটিং কার্ড আপনাকে আমি শো করতেছি একটু পরে। জি, না ঠিক আছে, সমস্যা নেই, বলুন। অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার পদে চলে যাই আমি, আমাকে ভিজিটিং কার্ড দেওয়া হয়। তো আমি ওই আমার ভালো একটা পজিশনে চলে যাই, অনেকে আমাকে সহ্য করতে পারে না যে এত কম বয়সে এইটুকু একটা পিচ্ছি কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট অফিসার, মানে প্রেসের কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট অফিসার। ওকে, আমাদের মার্কেটিং সাইট ছিল। কি ধরনের কাজ করা হতো আপনার প্রেসে? এখানে পোস্টার, আচ্ছা, বই খাতা বাইন্ডিং, আচ্ছা, তারপরে যে চিংড়ি মাছ আছে না, হ্যাঁ, যে বৈদেশে যে চিংড়িগুলো বিদেশে রপ্তানি হয় ইউরোপ কান্ট্রিতে, তাই এই যে চিংড়ি মাছগুলো যায়, যে পলিথিনগুলা প্যাকেটিং হয়, সেই পলিথিনগুলা আমরা ডেলিভারি দিতাম। তারপরে এই যে কার্টুনগুলোর মধ্যে যে পলিথিনের বটমের মধ্যে ভরে তারপর কার্টুনের মধ্যে রাখা হইতো, সেই কার্টুনটাকে প্যাক করার পরে যে সাইডে যে ডিসক্রিপশনটা লেখা থাকতো না, ইনগ্রেডিয়েন্টস, মানে মাছের কতটুকু পানি দিতে হবে, কতটুকু লবণ দিতে হবে, এই যে ইনগ্রেডিয়েন্টসটা, এটা ওই স্টিকারে প্রিন্ট হইতো, মানে কোন মাছের কতটুকু ব্যবহার হবে এটা আলাদাভাবে ওই কোম্পানির মালিকরা আমাদের কাছে দিয়ে দিত, আমরা ওইটা প্রিন্ট করে দিয়ে দিতাম। এটা হচ্ছে আমাদের মূলত প্রেসের কাজ। আচ্ছা, এবার চলতেছে তা আমি প্রথম যে ভুলটা করে বসি সেটা হচ্ছে আমাকে একদিন ম্যানেজার সাহেব একটা প্রশ্ন বাদাই করতে বলে। আচ্ছা, স্কুল নাম বলবো না। তা আমি দেখি টাসি খেয়ে যাই যে স্কুলটা খুব পরিচিত স্কুল, যে এই স্কুলের প্রশ্ন এইখানে ছাপায়,
আমি আমার এক বড় ভাইকে যা শেয়ার করি যে ভাইয়া এই ব্যাপার অমুক স্কুলের প্রশ্ন আমাদের এখানে প্রিন্ট হয়। আচ্ছা। তা সে শুনে সেও টাস্কি খেয়ে যায়, অবাক কাণ্ড। আমাকে বলে কি যে তুই আমাকে ইংলিশ ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার এনে দিবি, আমি তোকে 1000 টাকা দেবো। আচ্ছা। এখন আসলে কি ভাইয়া, মানুষ লোভে তো এমনি এমনি পড়ে না, তাকে লোভ দেখালে অনেকে সহ্য করে রাখতে পারে, কেউ সহ্য করে রাখতে পারে না। হয়তো মনে করেন যে ওইটাই আমার ভুল, বয়সও কম, ঠিক আছে, হয়তো আমি ভুল করেই ফেলছি, এখন যাই হোক স্বীকার করতেই হবে। তা আমি রাজি হয়ে যাই, আমি যেভাবে হোক তাকে ম্যানেজ করে দিই। ম্যানেজ করে দেওয়ার পর কন্টিনিউ কয়েকটা সাবজেক্ট আমি এভাবে দিছি, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম। এটা কিসের পরীক্ষা ছিল? এটা হচ্ছে সরকারি স্কুলের প্রথম শ্রেণী পরীক্ষা, দ্বিতীয় শ্রেণী পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। আচ্ছা, এটা কি সরকারি স্কুলের ছিল, কিন্তু ওই স্কুলেরই শুধু প্রশ্নপত্র? হ্যাঁ, ওই পার্টিকুলার স্কুল। আচ্ছা, ওকে, তারপর? ঠিক আছে। যাই হোক, সে আমাকে আর্থিক দিক থেকে সামথিং কিছু দেয় বিনিময়ে। তা এক পর্যায়ে হয় কি, একদিন ধরা পড়ে যায়। কিভাবে ঘটনাটা ঘটে আমাকে বলেন। হ্যাঁ বলি, চোর ছিল 2টা, মানে আমি ডাইরেক্ট আমি নিজেকে চোর হিসেবে উল্লেখ করি। চোর ছিল 2টা। সেটা হচ্ছে আমি একটা প্রশ্ন এক জায়গায় রাখছি, একজন গেছে টয়লেটে, সে টয়লেট থেকে একটা প্রশ্ন বের করে নিয়ে আসছে। আচ্ছা, নিয়ে আসছে, তাহলে ওটা তো আমি রাখিনি, ওকে, তাহলে নিশ্চয়ই তাহলে আরো একজন আছে। তো যখন সে নিয়ে এসে ডাইরেক্ট আমাদের মালিকের কাছে দেয়, তা সে জিনিসটা নিয়ে খুব সেন্সিটিভ হয়ে যায়। তো এটা ব্যবসায়িক একটা সিনক্রেট, কারণ তার ব্যবসার পথে প্রভাব পড়বে এটা, যেটা বাইরে ফ্ল্যাশ হচ্ছে। সে বিভিন্ন কবিরাজের কাছে, মানে অফিসে একটা 400 সদস্যের টিম গঠন করে যে হোক আমার এই লোকটাকে ম্যানেজ করে দিতে হবে। তা ফার্স্টে একটা কবিরাজের কাছ থেকে 400 সদস্যদের টিম একটা ইয়ে নিয়ে আসে, রুটি বড়া, মানে চেলে বের করবে আসলে কি আসলে চুরি করছে, কে চুরি করছে। এবার সিস্টেম হচ্ছে কি, যে কবিরাজ বলে দিয়েছে কি যে সবার উজু করে আসতে হবে, সবার এক গালে খাইতে হবে। এখন যে চোর সেই ধরা পায় না, কারণ ওটা তো আমি করি নাই, আমিও তো ধরা পড়তেছি না, এবং কেউ ধরা পড়তেছে না। ধরা পড়তেছে কারা জানেন? যারা জীবনে এইগুলো ফ্যাক্টরির মধ্যে ঢোকেই না, তারা বয়স হয়ে গেছে, তারা চাবাই খাইতে পারতেছে না। সাহেব জিনিসটা ভালোভাবে নিতে পারে নাই, সরি ধরা পড়লো না, ধরা পড়ছে উল্টা পাল্টা লোকজন। পরবর্তীতে আপনার চাল পড়া নিয়ে আসে ভালো একটা কবিরাজের কাছ থেকে, সেই ক্ষেত্রে একই অবস্থা, চোর ধরা পড়ে নাই। এবার দ্বিতীয় যে চোরটা, সেটা হচ্ছে খুলনার একটা কলেজ, স্বনামধন্য কলেজ, জি নাম বলবো না, সেই কলেজের প্রশ্ন আমাদের এখানে আসছিল। আচ্ছা। তা আসার পরে ওইটা আবার অন্য একটা ছেলে, যেহেতু আমি গল্প বলতেছি অনেকেই হয়তো বুঝতে পারতেছেন, ঠিক আছে বলেন। হ্যাঁ, তো ছেলেটার নাম হচ্ছে দীপ। ও নাকি ফ্ল্যাশ করে ওইটা কলেজেরটা। তো ফ্ল্যাশ করার কারণে সাহেবের কাছে ফোন আসে কলেজ থেকে, যে যেভাবে ম্যাডাম টের পায় যে এরকম অমুক প্রেস থেকে এটা আউট হয়েছে, ফ্ল্যাশ হয়েছে, অমুক ছেলে করিস এটা। তো তাকে হিট করা হয়, তাকে বিভিন্ন প্রশ্নবোধ করা হয়, এবং তার এক পর্যায়ে চাকরি থেকে বের করে দেওয়া হয়। আচ্ছা, ফাইনালি ওই ঝড়টার সাথে মনে করেন, মানে আমি এক পর্যায়ে মনে করেন যে ঝড় বাইসে গেছি, এরকম একটা। তা ওই যে ভয়টা, যে ওরে যে পরিবারে হিট করা হয়েছে, ওর যে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, ওকে যে থাপ্পড়গুলো দেওয়া হয়েছে, ওইটা আমার মনের মধ্যে এমনভাবে বেঁধে ভাই, আমি ভয় পাই যে খুব, যে আমি আর এগুলো করবো না। এইবারে করছে কি, একদিন আমার একটা বন্ধু, প্রেসের মধ্যে আমার বন্ধু কম বেশি সবসময় আসা যাওয়া করতো। তা একদিন আমার একটা বন্ধু, আমার ও জানতো যে আমাদের ওইখানে প্রেসে প্রশ্ন ছাপা হয়। জি। তা ও আসার পরে তা আমি বলছি, দোস্ত তুই বয়, আমি একটু প্লেটটা ওয়াশ করে দিয়ে আসতেছি। আচ্ছা। ওর সামনে একটা ইংলিশ প্রশ্ন ছিল ওই স্কুলের। তা ও করেছে করে ছবি তুলছে, ছবি তুলে মানে ও যে মেয়ের সাথে অ্যাফেয়ার করতো তার ছোট বোনের ক্লাসের প্রশ্ন, একটু শালির সাথে একটু প্রীত করবে, তাতে বড় বোনের সাথে একটু লিঙ্ক ভালো রাখতে পারে। ওইটা ছবি তুলে নিয়ে যা, আমি যাই না। এবার নেওয়ার পরে ওই মেয়েকে দেয়, এবার মেয়েকে দেওয়ার পরে ওই মেয়ে তো খুব এক্সাইটেড যে আমি প্রশ্ন পাইছি, আমি আজকে 100 মার্কের অ্যান্সার দেবো। এবং এত এক্সপেরিমেন্ট এক্সাইট হয়ে গেছে যে ওর সাথে যার করে বান্ধবী তাদেরকে বলেছে। এবার সব তো মনে করেন যে মানে হুমড়ি খায় পড়তেছে, পরীক্ষা 10টার সময় শুরু, 9:30টার সময় হুমড়ি খায় পড়তেছে। তখন জিনিস স্যারকে কানে চলে যায়, কি ব্যাপার এত এক্সাইটেড কেন? এবার এক মানে যখন চেন রিয়াকশন, টান দিলে যখন কান টান দিলে মাথা আসে, গোয়াটা চলে আসে, তোরে কে দিছে, তাহলে তোর টিসি দিয়ে দেবো। ভয় বলে দেয় যে আমাকে অমুক লোক দিছে, আমার বোনের সাথে প্রেম করে সে ছেলে দিছে। এবার ওরে যে হোক ফোন নাম্বার ম্যানেজ করে ফোন দেওয়া হয়েছে, স্কুলে ডাকিছে, ডাকার পরে হেড স্যার, তা ও পা ধরে জড়াই করে কি, স্যার আমি আমার এক বন্ধুর কাছে গেছিলাম, যা আমি ওইখান থেকে নিয়ে আইছি। এদিকে আমি আবার ঢাকা আসছিলাম আমার ছোট ভাইকে একটা চাকরির জন্য, আগেও দিয়ে আসছিলাম, মানে এখানে দিতে আসছিলাম আমার ফুপুর কাছে। তা আমি যখন ব্যাক করি সায়দাবাদে, যখন আমি সায়দাবাদে বাসে উঠি, তখন আমাকে খুলনা থেকে ওই বন্ধু ফোন দেয়, দোস্ত এই ব্যাপার। আমি কি, আরে আল্লাহ হালা তুই করলি কি এটা,
আমি তখন বিপদে ফেলাই দিলি। এমনি আমি একটা ঝামেলার কারণে আমি সব বাদ দিয়ে দিছি, তখন বিপদে ফেলাই দিলি। এখন আমি ওই স্কুলের স্যারের কাছে আমি হাত পা ধরাই ধরছি, সে কিছু কবে না। এখন তো আমার মনে ভয় রয়েছে যে আল্লাহ কি দিয়ে কি হবে। অফিসে গেছি, আমার সাহেবের চোখের চামড়াতে বুঝে ফেলাইছি আমি টার্গেট। ঠিক আছে, অফিসে মিটিং ডাকা হয়েছে কি, ও নিয়েছিল হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার, কিন্তু স্কুল থেকে কমপ্লেন আসছে অল সাবজেক্ট। আচ্ছা, মানে ঘটনা ঘটাইছেন একটা সাবজেক্টে, কিন্তু স্কুল থেকে কমপ্লেন করা হয়েছে সমস্ত সাবজেক্ট নিয়ে গেছে। আমাকে স্বীকার পাইছে পরে, কিন্তু ওইটা কিন্তু আমি জানতাম না। তো কিন্তু স্কুল থেকে কমপ্লেন গেছে যে অল সাবজেক্ট আউট হয়েছে। ওই শোনার পর আমি আবার গেছিলাম নদীর ওপার, আমার ওই মাস কোম্পানির কাছে আমি ডেলিভারি দিয়ে গেছিলাম স্টিকার। তা আমি ওইখান থেকে শুনছি যে এরকম প্রেসে বিশাল কাহিনী কেটে গেছে। আমি গেলেই গের, আমি অফিসে যাই, মোটামুটি সাহেবও নাই, ম্যানেজারও নাই, চালান পাতান দিয়ে টাকা পয়সা দিয়ে যা খরচের জন্য নিয়ে গেছিলাম, দিয়ে খিস বাইকে টোটাল ডাইরেক্ট চলে আসলাম ঢাকা। আমার শ্বশুর বাড়ি হচ্ছে বাড্ডা। কত সালের দিকে এটা? এটা হচ্ছে আপনার 14 সালে, 2014 সালের ঘটনা। 2014 সালে। আচ্ছা, তো এই যে আপনি এই ধরনের কাজের সঙ্গে জড়িত ছিলেন, যে অনৈতিক কাজগুলো, এগুলোর জন্য আপনি তখন পর্যন্ত কত টাকা পেয়েছেন? মানে যে বেশ কয়েকটা প্রশ্ন। অ্যাকচুয়ালি ভাই আমার তো লাইফ ফার্স্ট, প্রত্যেকটা স্টেপে কিন্তু ফার্স্টে আমার লাইফে ঘটতেছিল। তা প্রথমে স্টেপে আমাকে দেয়া হয়েছিল 150 টাকা পার পিস। এই মাত্র 150 টাকার জন্য হচ্ছে আমার কাছে। আপনি কখনো, মানে টু বি অনেস্ট, আপনার ঘটনাটা যেভাবে ঘটেছে আমি একটু ভেতর থেকে বের করে নিয়ে আসতে চাই অনুভূতিটা। আপনি কখনো রিয়ালাইজ করেছিলেন যে এই যে কোশ্চেনটা আউট করে দিচ্ছেন, এটার পরে কি ভয়ানক অবস্থা দাঁড়াতে পারে? ওই সময় বোর্ড সার্টিফিকেটে অনেক প্রশ্ন ফেলা হয়েছে। হ্যাঁ, সেটা তো আমরা জানি যে এটা লম্বা সময় ধরে। হ্যাঁ, এনে পেপার পত্রিকা অনেক রকম ঝামেলা হয়েছে। তা আমি খুব ভয় পাইতাম, জানলাম আমি আবার বিপদে না পড়ে যাই। কিন্তু আমাকে সে বড় ভাই আমাকে খুব সাপোর্ট দিত যে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এটা হচ্ছে লোকাল। একটা জিনিস খেয়াল রাখবেন প্রিয় শ্রোতা, আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রশ্ন ফাঁস একটা অনেক বড় জটিলতা ছিল, এবং অনেক বড় ধরনের মানে বলা যেতে পারে আমাদের একটা ব্যর্থতার জায়গা ছিল। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে কিন্তু আমরা সেই সমস্যাটা থেকে বের হয়ে আসতে পেরেছি। আর একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে যে যেইভাবে প্রশ্ন ফাঁস নিয়ে মাঝখানে হইচই হয়েছে, কথাবার্তা হয়েছে, আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, আমরা দেখেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত বক্তব্য দিচ্ছেন এই বিষয়টা নিয়ে। তো শেষ পর্যন্ত একটা সমাধান হয়েছে। আমরা একটা ছোট্ট জায়গা থেকে, ছোট্ট একটা জায়গা, মানে বলতে যাচ্ছি কোনো ধরুন কোনো একটা এলাকা, লোকাল একটা জায়গায় একটা প্রেস থেকে কিভাবে এটা ফ্ল্যাশ আউট হয়, এবং কোনো কিছু ব্যক্তি মানুষের কিছু স্বার্থ চরিতার্থ করার জন্য কিভাবে এটা স্প্রেড আউট হতে পারে। আমরা খুব ব্রড আকারে এই বিষয়গুলো হয়েছে বলে হয়তো সবাই জানি যে প্রশ্ন ফাঁসের ব্যাপারটা, কিন্তু লোকাল এলাকাতেও হতে পারে। এবং যে প্রেস থেকে এই প্রশ্নটা প্রিন্ট করা হচ্ছে, সেই প্রেসে যদি খুব ভালো সিকিউরিটি না থাকে, তাহলে প্রেসের কর্মী যারা আছে তারা এই ধরনের কাজের মধ্যে জড়িত হতে পারে। সো এটা একটু কেয়ারফুলি থাকবেন। কিভাবে কোন টেকনিকে জিনিসটা হয়েছে সেটা আমরা পুরোটা রিভিল করলাম না, বাট কিভাবে গেলে এটা সমাধান হতে পারে সেই সম্পর্কে আপনাকে কিছুটা হলেও একটু আঁচ দিলাম। বিশেষ করে স্কুল কর্তৃপক্ষ যারা আছেন এবং প্রেসের যারা কাজ করছেন, কনসার্ন পার্সন যারা, তাদেরকে আমরা একটু নোটিস করলাম এই জায়গাটাতে। হ্যাঁ, বলুন তো, আপনি এক চান্স চলে আসলেন ঢাকাতে নিজেকে ওই জায়গাটা থেকে বাঁচানোর জন্য। আমি ঢাকা চলে আসি। জি। তা আমার শ্বশুরবাড়ি হচ্ছে আপনার বাড্ডা, মেলবাড্ডায়। তা ওইখানে আসি, আমার শ্বশুর শাশুড়ি জানে না জিনিসটা, জাস্ট বেড়াতে আসছে। 15 দিন পর ওই যে আমার বস, মালিক না, আমার বস যে আপনাকে সাপোর্ট করতো। হ্যাঁ, সাপোর্ট বলতে কি, মানে সে আমাকে আসলে ছোট ভাইয়ের মতো চেনে না। বস বলতে হচ্ছে যে লোকটা আপনাকে কমার্শিয়াল বস। হ্যাঁ, কিন্তু মালিক তো একজন, সে তো আমার পুরো কোম্পানি মালিক। বস কি জানতো এটা যে আপনি এটার মধ্যে ইনভলভ? মানে বস কি আপনাকে এই সে জানতো না? সে তো জানতো না, সে খুব শক খাইছে। আচ্ছা, তো যাই হোক, সে প্রথম স্টেপে শক খাইছে, নেক্সট আরো একটা শক খাইছে। আমরা যাই ধারাবাহিকভাবে। তো তাকে আমি খুব রিকোয়েস্ট করি যে ভাই দেখেন, যা করছে ভুল হয়ে গেছে, আর কোনদিন করবো না। খুব রিকোয়েস্ট করি। রিকোয়েস্ট করার পরে সে অনুতপ্ত হয়। তা বলছে যে ঠিক আছে, তুই সাহেবের কাছে আয়। আমি ফার্স্টে বলেছিলাম আমার সাহেব কিন্তু একটা ফেরেশতা। তা তুই সাহেবের কাছে আয়, তুই সাহেবের হাত পা ধর, সাহেব মাফ করে দেবে। আমি নিজে থেকে খুব আন্তরিকভাবে আমি, এই সাহেবই তো আপনাকে আপনার বাবা মারা যাওয়ার পরে নিয়ে আসলো সেই লোকটাই। তোমার সাহেবের বাসায় গেলাম, হাতে পা জড়া ধরলাম যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আমি নেক্সট টাইম এরকম ভুল আর করবো না। সে পর্যন্ত কয়টা প্রশ্ন ফাঁস হয়েছে? সামথিং, অল্প কিছু। মনে করেন যে আপনার ফার্স্ট টার্মে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, সেকেন্ড টার্মে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, অঙ্ক, মূল যে ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো সেইটা। এক পর্যায়ে কি আমি আন্তরিকভাবেই ভালো হওয়ার চেষ্টা করে যাই, যে ভালো হয়ে যাবো, যে আসলে এগুলো ঠিক না। এবার ভালোভাবে চলতেছে, আমিও খুব ভালো একটা জব, মানে চলতেছে, দিনকাল ভালো চলতেছে আমার। একদিন হয়েছে কি, সেকেন্ড স্টেপের ভুলটা, এটা ছিল আরো বড় ভুল। আমি ছিলাম অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার, আর আমাদের যে কার্ড স্টিকারগুলা, এটা আমাদের সেকশনেই কাজ হইতো। একটা সাইজ হচ্ছে, স্টিকার সাইজ হচ্ছে আপনার 15x20 সাইজ। এই কার্ডগুলা মনে করেন যে আমি, আর ওই যে আমি বললাম না, আমার উপরে একজন অ্যাসিস্ট্যান্ট আছে, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট,
তার উপরে হচ্ছে আমার বস। তা আমরা 3 জনই মনে করেন স্লিপ দিতাম। আমাদের সিস্টেম ছিল কিরকম, মনে করেন আমাদের ফ্যাক্টরি এখানে, আর এখান থেকে 400 গজ দূরে মনে করেন যে আমাদের গোডাউন, ওই মালের গোডাউন। তো ওইখানে আমাদের যে ভ্যানওয়ালা রুবেল নাম, ওকে স্টিকার স্লিপ দিতাম, যে স্লিপ দিলে মনে করেন যে 1000 2000 স্টিকার স্লিপ দিয়ে দিতাম যে তুমি যে এটা নিয়ে আসো। তো ভ্যানে করে এটা নিয়ে আসতো। আচ্ছা, নিয়ে আসার পর আমাদের ফ্যাক্টরি ঢুকাই দিত। ও ছিল ভাই বিশ্বচোর। আমাকে একদিন বলতেছে, জিসান তুমি 1000 স্টিকার স্লিপ দিয়ে দাও। তো আমি বলছি যে স্টিকার তো ঘরে আছে। বলছে না লাগবে। আমি দিয়ে দিছি। আমি জিনিসটা কেয়ার করি নাই। ঠিক 3 দিন পর খুলনা থেকে, জি খুলনা থেকে, জি বলুন তারপর কি? যাই হোক, তো আমার খটকা লাগে। তা আমি ওকে বলি যে ভাই কি বলছে স্টিকার দিতে? হ্যাঁ বলছে। ব্যাস আমি স্লিপ দিয়ে দিই। তারপর স্লিপটা নিয়ে চলে যায়। আমি চলে যাচ্ছি আমার বসের কাছে, যে বলি কি যে ভাই আপনি কি স্টিকার দিতে বলছেন? না ভাই ঘরে যা স্টিকার আছে তো লাগবে, ওতেই হয়ে যাবে। আমি তার বলি নাই যে আপনার কথা বলছে ওই 1000 স্টিকার স্লিপ দিতে। আমি ব্যাকে নিয়ে আমি আমার স্টকটা যা ফলো করি, যে স্টিকার যে পরিমাণে স্টিকার আছে তাতে আমার আরো 2 দিন চলে যাবে। ঠিক আছে, কোনো প্রকার স্টিকার দরকার নেই। তখন আমি শিওর হলাম যে ওটা ঘাপলা করবে। আচ্ছা, তো আমি টার্গেটে রয়েছি। আমি এটা আবার জানাচ্ছি আমাদের যে পিক আপ ড্রাইভার, সে ড্রাইভারকে জানাই, জাহিদুলকে। তা বলি যে এই ব্যাপার, মাল তো ঘাপলা করে দেবে, আজকে সাহেবের বলবো আজকে ওটার ব্যবস্থা করতে হবে, তাহলে ওর জন্য সব বিপদে পড়বো। আচ্ছা, এবার হচ্ছে হ্যাঁ আমিও রাজি। হঠাৎ করে দেখি ও মাল আনতে যায় হাওয়া, কোন জায়গাতে জানে ভ্যানটা থুয়ে গেছে। ডিউটি কিন্তু 8টা পর্যন্ত, রাতে 8টা পর্যন্ত ভ্যান আছে, ও নাই। এবার তো গেছে মেজাজ খারাপে, পার্কে যা দিছে ফোন, ওই শালা গেলি কই তুই, যে মাল তোরা যে স্টিকার স্লিপ দিলাম, স্টিকার আনিস নাই, এই হিসাব দেবে কিনা? হ্যাঁ ভাই কই তুমি? আমি বললাম এই জায়গাটা। এবার আইসে ভাই মানে সিচুয়েশন খালি ওই জাহিদুল আমি ছিলাম তো, যে কি পরিমাণে হাতে পায়ে রিকোয়েস্ট করছে ও 2টা মেয়ে, যে ভাই তুমি যদি সাহেবরা কয়ে দাও আমার পেটে লাথি মারবে, আমি জীবন কিছু করে খাতে পাবো না, সে আমার খুব মাইর দূর করবে। মানে প্রচণ্ড রিকোয়েস্ট ভাই। অনেকে আবার দেখে আবার অনেকে বলছে হ্যাঁ কি আর কি মারতেছি আমরা, মানে হাত পা দৌড়াদৌড়তিছে, বেঁধে গেছে অবস্থা। এক পর্যায়ে আমি জিনিসটা চাপাই দিই। আমি জাহিদুলে বলি যে যাই হোক কিছু বলার দরকার নেই। আচ্ছা, এবার আমি বললাম যে কয় টাকায় ব্যস্ত? 7000 টাকা। তা করছে যে ঠিক আছে, তা তোমার 3500, আমার 3500। আমি না ড্রাইভারে দিতে যাবে না, ঠিক আছে। ড্রাইভারে 1500 টাকা ভাড়া দেওয়া হয়, আর আমাকে 2000 টাকা দেওয়া হয়। যাই হোক ওই ভালো একটু মজাই করছিলাম, এক্সট্রা 2000 টাকা এসে হুট করে। এবার আমি জিনিসটা ওই পর্যন্ত চাপা রাখছিলাম। 4 দিনের মাথায় 5 দিনের দিন ও আমাকে সেম অফার করে, আচ্ছা জিসান তুমি 1000 স্টিকার স্লিপ দিয়ে দাও। তখন আমি ভাই বিশ্বাস করেন আমার মনের মধ্যে একটা মানে 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 একটা কম্পন শুরু হয়ে যায়। আল্লাহ কয় কি, এইটাই হচ্ছে সাহেবের পুঁজি। জি, ঠিক আছে, যেই পুঁজি দিয়ে আমাদের 80-90 জন কর্মচারীর পেট চলে, জি তার বিজনেস চলে, সেই পুঁজি দিয়ে খাই ফেলাই। তা আমি কি ওকে বারবার রিকোয়েস্ট করতেছি, দেখো সাহেব কিন্তু এমন কোনো জিনিস নাই যে সে জানে না, আইজ নাও কাল কিন্তু সে টের পাবেই। রাইট, ঠিক আছে। তা বলতেছে যে ও কিছু হবে না, আমি সাহেবের হাত পা যাওয়া দেবো না। যাই হোক মানে ও অনেক ধরনের লোভ দেয়, ঠিক আছে। আমি আবার সেই ফাঁদে পড়ে পা দিই। তা এক পর্যায়ে মনে করেন যে প্রায় অনেক টাকা, ঠিক আছে, প্রায় কত টাকা? 8 লাখ টাকা। আচ্ছা, 50% সপ্তাহে মনে করেন যে 6 দিন অফিস, প্রায় 4 দিন, কোন দিন কার্ড কোন দিন স্টিকার। মনে করেন যে 1000 কার্ডে বিক্রি করে আসতেছে আপনার 7000 টাকায়, আমার 3500 ও 3500। এগুলো খোঁজ করতো না আপনার দোকানের মালিক যিনি? ও খুব ধরে দিতে পারতো চোখে, মানে এমনভাবে লোকজনের সাথে কথা বলে চামড়ি দিয়ে স্লিপটা ছড়াই ফেলাবে, টের পাবে না। আমি কিন্তু কোনো সময় করতাম না, ও কোথায় বিক্রি করতো, কীভাবে মাল ট্রান্সফার করতো, তাই বিশ্বাস করেন আমার ভয় কোনদিন সাহসীগুলো নিয়ে আমি এখানে যাবো, ওই সব কিছু করতো। আমি জাস্ট খালি স্লিপটা দিয়ে দিতাম। এভাবে করতে করতে প্রায় 3 মাসে মানে ডাইরেক্টলি বলি আমি একটা বাইক কিনি 90,000 টাকা দিয়ে, সেকেন্ড হ্যান্ড সিবিজেড। একটা শোকেস বানাই 28,000 টাকা দিয়ে, একটা ফ্রিজ কিনি 26,000 টাকা দিয়ে, সব হ্যান্ড ক্যাশ। ছোটোখাটো তো আসেই, পকেট খরচ ছিল ভাই বিশ্বাস করবে না, পার ডে 1000। বন্ধু বান্ধব নিয়ে বিভিন্ন জায়গায় মাস্তি করতাম। যখন চাইতো। কত টাকা ইনকাম করেন এই লাইনে? এভারেজে বললাম না প্রায় 4 লাখ টাকার প্লাস। প্রায় 4 লাখ টাকা কয় মাসে? 3.5 থেকে 4 মাস। 3.5 থেকে 4 মাসে, ওকে, ঠিক আছে। এত দিন ধরে চুরি হচ্ছে তাও ধরতে পারেনি আপনার দোকানের মালিক? তা আমার যে টাকাটা আমি পাইতাম তা আমি অ্যাকাউন্টে জমা করতাম। যে আমি আবার খুব বাইকের প্রতি দুর্বল ছিলাম। তা আমি ফার্স্ট টাইম আমার টার্গেট থেকে যে আমি একটা বাইক কিনবো। আমি 90,000 টাকা অ্যাকাউন্টে দেখি 1 মাস হয়তো 2-3 দিনের মধ্যে আমার দেখি 90,000 টাকা হয়ে গেছে। পরে আমি একটা বাইক কিনে নিয়ে আসি সেকেন্ড হ্যান্ড। তারপর আস্তে আস্তে কিনে এদিকে আমার একটা মেয়ে হয়, তো ওইখানে ব্যাপক আমার খরচ হয়, সিজারে হয়। এইদিকে রুবেল যে টাকাটা ভাগে পাইতো ও আবার করতো কি বিভিন্ন মেয়েদের পিছনে খরচ করতো। ও 2টা মেয়ে আছে, ওর ওয়াইফ আছে, কিন্তু পরকীয়া কেস, মানে অন্য মেয়ের সাথে
রিলেশন করতো, তাদের বাসায় ইচ্ছা মতন খরচ করতো, ওই মেয়ে যা আছে তো তাই কিনতো, মানে ওর টাকাটা বিশেষ করে ওইভাবেই বেরো যেত। আর আমি টাকাটা আমি স্টক করে রাখছি যে আমার একটা গাড়ি কিনছিলাম, একটা ফ্রিজ কিনছি, একটা কিনছি, শোকেস কিনছি, এবার একটা ফার্নিচার কিছু টাকা ইনভেস্ট করে দিলাম। আর এদিকে পকেট খরচ হয়েছে। আর তখন বন্ধু বান্ধব ভালোবাসা ভাই উতলাই পড়ে, এত পরিমাণে ভালোবাসা, জিসান 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 তার কোনো কথাই নাই। তো তখন ভালোই ভালোবাসা ছিল। তো ওই যে বললাম না যে মিজান আমার ক্লোজ ফ্রেন্ড, ওই যে ওই স্টেডিয়ামের জমি বেঁচে খাইছি, তা ওই মিজান এতটা মানে কি বলবো যে ওর যে ভালোবাসা, সেই ভালোবাসা যে টাকার জন্যই ছিল তা বুঝতে পারিনি। ঠিক আছে, তা ওই যখন আমার ওই সময়টা যখন ওই অবৈধভাবে টাকা ইনকাম, যখনই ও সব কিছু জানতো, তা যখনই আসতাম তখন আমাকে ভালোবাসতো। আর যখন টাকা লাগতো, ওর হেল্প লাগতো, তখন আমার কাছে আসতো, দোস্তো আমার টাকা লাগবে, কয় টাকা লাগবে, এই টাকা লাগবে। একদিন ওর ওয়াইফ অসুস্থ হয়ে পড়ে, প্রেগনেন্ট, মানে যে কোনো টাকা অসুস্থ হয়ে পড়ে, তা আমার কাছে টাকা নিয়ে সেটা ঠিক করে। তো একদিন যে ড্রাইভার জাহিদুল, জি, ও আবার ওরা হাত খারাপ ছিল, ও হচ্ছে পিক আপের তেল চুরি করতো, মোটামুটি চোরে চোরে মাসতো তো ভাই, ঠিক আছে, তাই তেল চুরি করতো। তা অনেক সময় আমি জানতাম, ঠিক আছে, ওই বলে না ড্রাইভারের সাথে থাকলেই অটোমেটিক হয়ে যায়, তখন তার দায়িত্বে গাড়ি। তা অনেক সময় দেখা যাচ্ছে কি ওই করতো, তা আমি এক পর্যায়ে পিক আপই টোটাল যা বন্ধ করে দিছি, যে ভাই যাবো না, ওই সামান্য 2 টাকা চুরির জন্যই পরে সাহেবের বেশি কথা শুনবে কিনা, ঠিক আছে। তা আমি ওর পিক আপই টোটাল ওঠা বন্ধ করে দিছি। তা এক পর্যায়ে কোনো একটা মাধ্যমে সাহেব জানিয়ে ফেলাইছে যে পিক আপ থেকে তেল কাপলা করে। আচ্ছা, এবার সাহেব পড়েছে পিক আপ কেনা থেকে শুরু করে ওই পর্যন্ত যেদিন ধরে কত লিটার তেল ঢুকানো হয়েছে তার টোটাল ডকুমেন্টসটা অ্যাকাউন্টেন্ট ম্যানেজার কাছ থেকে নিয়ে ক্যালকুলেশন করছে। দেখে কি যে পিক আপে 18 কিলোমিটার যাবে লিটারে, সেখানে যায় 9 কিলোমিটার, 50% খেয়ে ফেলেছে, ঠিক আছে, 50% টোটাল খেয়ে ফেলেছে, চাকরি আউট হয়ে গেল। এবার চাকরি আউট হওয়ার পর এখন যেহেতু আমার সাথে খুব ভালো একটা রিলেশন ছিল, একসাথে চাকরি করতে আমার খুব সম্মান, মানে ছোট ভাই হিসেবে আমাকে খুব শ্রদ্ধা করতো। তা এখন যখন দেখলাম যে খুব বিপদে পড়েছে, তখন আমার ওই ফ্রেন্ড মিজান, ওদের আবার ডাম্পার গাড়ি ছিল, বালি ফেলায় যে ডাম্পার গাড়ি আছে না, বালি টানে, ওই ডাম্পার গাড়ি ছিল। তো ওদের একটা আর্জেন্ট ড্রাইভার দরকার, আমি ওই জাহিদুলকে নিয়ে ওর ওইখানে দিলাম, মিজান ওইখানে দিলাম। দেওয়ার পর ওই জাহিদুল ওইখানে ডিউটি করতো, মিজান আমার বন্ধুর ওই গাড়িতে। তা জাহিদুল ওই আমার বন্ধুরা এখানে ডিউটি করতে করতে দেখতো কি যে আমি গাড়ি কিনছি, ফ্রিজ কিনছি, শোকেস বানায় ফেলাইছি। ও তো বুঝে ফেলাইছে যে আমার ওই প্রথমে 1500 টাকা ভাগা দিছো, তারপর তো আর দেওনি, তোমরা এই বানায় ফেলাইছো। ওর মনে একটা হিংসা জন্মাইছে। এক পর্যায়ে ও রুবেলের নাম বলে দেয়, আমার সাহেবরে ফোন দিয়ে বলে দেয় যে স্যার রুবেল কিন্তু সব খাই ফেলাচ্ছে। আমার নাম বলেনি, বলেছে যে রুবেল কিন্তু সব খাই ফেলাচ্ছে। এটা মানে ড্রাইভার বলে দিয়েছে, ড্রাইভার আমার সাহেবকে ফোন দিয়ে বলে দিয়েছে। মানে এটা চাকরি যাওয়ার পরে ওই আমার বন্ধুরা ডিউটি করতেছে, কানটা তো মাথা আসবেই। একদিন সকালে আমি ডিউটিতে গেছি, ডিসেম্বরের 6 তারিখ 2016 সাল, সবচেয়ে আমার লাইফের ব্যাড দিন ওইটা। তা আমি যখন অফিসে ঢুকি তখন সাহেবের সেই চোখ বুঝে ফেলাইছি লাইন খারাপ। ওরা রুবেল আইসা আমার করছে কি জিসান লাইন তো খারাপ। আমি কি হয়েছে, কয় সব তো টের পেয়ে গেছে। আমি কি টের পাইছে, দেখলাম সব স্লিপ টানিছে। এবার স্লিপ টানি দেখে কি টোটাল মালে বিশাল ডিফারেন্স। ডকুমেন্টস তো আছে, ডকুমেন্টস আনলে সব হিসাব পাওয়া অবশ্যই সম্ভব, ডকুমেন্টস যেহেতু রয়েছে। তা যেসব স্লিপগুলো জমা দেয়নি সেই সব স্লিপের মালগুলো গেল কই। এখন আমি আমার ওই সেই বসকে নিয়ে আমি গেছি বাইরে ওয়ার্কে, অফিসের কাছে। তা রুবেল আমাকে ফোন দিছে, দিয়ে বলতেছে কি যে লাইন তো ঝিরঝির। আমি কি হয়েছে, কয় সব ধরা পড়ে গেছে। আমি তাহলে তুমি অন্তে কিস মারো, আমি এনতে কিস মারি, ঠিক আছে। আমার বসের চাবিটা ডিসকভার মোটরসাইকেল আমি ড্রাইভ করতাম, তা আমি চাবিটা ওই যে অফিসে গেছি সেই অফিসে দাঁড়ানোর কাছে দিয়ে আমি অন্তে বাইকে গেছি। বাইকে যাওয়ার পর তখন আমার সিবিজেড আমার এক বন্ধুর দোকানে রেখে গেছিলাম, বুঝতেই পারিছিলাম লাইন খারাপ যাবে। তা আমার সেই বন্ধুর দোকানে গাড়িটা নিয়ে আমি চলে গেলাম সোনাডাঙ্গা বাস টার্মিনাল। আচ্ছা, তো রুবেলকে ফোন দিলাম, দিয়ে বলতেছে তুমি সোনাডাঙ্গা বাস টার্মিনাল চলে আসো, লাইন তো মেলা বেগতিক, তুমি ঢাকা চলে যাও। ও নগদে ঢাকার বাসে উঠলো, ঢাকার উদ্দেশ্য, মানে ওই বলতেছে যে ঢাকা চলে যাবো। তখন আমি সাপোর্ট দিয়েছি যে ঠিক আছে তুমি ঢাকা চলে যাও, কারণ মূলত বিষয়টা হচ্ছে তোমার নিয়ে। এখন ও চলে গেলো, চলে যাওয়ার এদিকে আমার তো ফোনে ট্রাই করা হচ্ছে বারবার। সাহেব রিকোয়েস্ট করতে আব্বু তুই অফিসে আয়, তোকে আমি কিছু বলবো না, তুই আমার সাথে দেখা কর। তা আমি বিভিন্ন কজ দেখেছি, আমার একটা ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করছে, আমি তো ওইখানে রয়েছি, আমি আসতে পারবো না। তোর ফ্রেন্ডের যা ক্ষয়ক্ষতি হয়েছে আমি দেবো, তুই তো আমার কাছে আয়। তা আমি আসলে অ্যাকচুয়ালি ভয় পেয়ে গেছি যে বিশাল একটা ব্যাপার না। কে বলেছে এটা আপনাকে? আমার সাহেব, মানে যেই আপনাকে বাবা মারা যাওয়ার পরে ধরে নিয়ে এসেছিল, সে আমাকে বলছে আমাকে সবসময় মানে ভালোবাসতো, বিশ্বাস করেন কি জানি না, এখনো আমাকে সে খুব ভালোবাসে। তারপর কি করলো, ঠিক আছে। তা সে আমাকে ফোন দিল, তা আমি ধরা দিচ্ছিলাম না। তো এক পর্যায়ে আমি দুপুরবেলা বাসায় গেছি, এদিকে আমার ফ্রেন্ড কয়েকটা জানিয়ে গেছে যে লাইন খারাপ, সব ধরা পড়ে গেছে। তা আমি দুপুর বাসায় গেছি 3টার সময়, ভাত খাচ্ছি, এর মধ্যে অফিস থেকে 2জন চলে আসছে।
আসার পরে তারা আমাকে খুব রিকোয়েস্ট করলো যে চল, সাহেব কিছু বলবে না। তাদের আস্থার কারণে গেলাম অফিসে, সাহেবের বাসায়। যার পরে সাহেবের কাছে ক্ষমা চাইলাম। তা বলতেছে যে কী করলি তোর এটা? তো খুব ভালোবাসতাম, খুব বিশ্বাস করতাম। তখন সে যখন এই কথা কইছে না, মানে বুঝতেছি যে ভুল করছি, আবার কষ্টও পাচ্ছি, ঠিক আছে। মানে কোন দিকে যাবো দোটানা পড়ে গেছে, এদিকে একদিকে অর্থর লোভ আর একদিকে বাস্তব, সাহেবের কষ্ট। পরে সাহেব আমাকে অফিসে নিয়ে গেল। অফিসে নিয়ে যাওয়ার পরে আমার মোবাইলটা আটকে রাখলো। এদিকে আমার ওয়াইফ ফোন দিচ্ছে। তা সাহেব হচ্ছে কি আমার অফিসে পিয়নে বলতেছে কি যে জিসানের ওয়াইফ ফোন দিচ্ছে, ওকে ফোনটা দেয়া। পরে আমার ওয়াইফ খুব কানাকাটি করতেছে, ভয় পাইছে, খুব সিরিয়াস। তা ওয়াইফও জানতো না যে এত কিছু করেছি। সে দেখতো কি যে খালি টাকা আসতেছে। আমাকে মনে করে প্রশ্ন করতো, আমি তো দাওয়াত দিয়ে বসে রাখতাম যে আমি তো করতাম, ঠিক আছে। তো তোমার জানা দরকার নাই, তোমার জানা দরকার নেই। রুবেলের ফোন দেওয়া হলো। ওই সেই ঢাকার থেকে ওরে অনেক রিকোয়েস্ট করলাম যে তুমি চলে আসো। ততক্ষণ মাও চলে আসছিলো, মাও পর্যন্ত চলে আসছিলো, ফেরিতে ওঠে নাই। তো ওকে খুব রিকোয়েস্ট করার কারণে ও এক পর্যায়ে আবার ওইখান থেকে হাইক্সে খুলনা উদ্দেশ্যে ব্যাগ দেয়। ব্যাগ দেওয়ার পরে রাত 10টা বাজে আসতে আসতে ওর তখন অফিসে মিটিং হয়। সাহেব ভালোবাসে বিদায় সে চাইতো, মানে সে আমাদের কাছে বন্ড সই সব কিছু নিয়েছে, মানে স্টাম্প ব্লাইন্ড যে সই সিগনেচার সেটা ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে সাইন করেছে। হ্যাঁ সেটা দিয়ে অনেক কিছু করতে পারতো। তা যাই হোক, বললাম না সেটা ফেরেশতার মতন মন রয়েছে তার। আমি এত অন্যায় করছি, আমি শিখে করতেছি, আমি খুব অন্যায় করছি, আমি রুবেলও অন্যায় করছে, কিন্তু তারপরও দেখেন সে আমাকে ওই দিন করে কিন্তু আমাদের ক্ষমা করে দিছে। সে জানে যে কত টাকার মাল আমরা খাইছি। তারপরও সে একটা কথা বলছিল যে সমুদ্রের বুকের থেকে তো এক কলসি পানি উঠে নিয়ে যায় কেউ, সমুদ্র কিন্তু টের পায় না, কিন্তু কষ্ট পায় যে এক কলসি নিয়ে গেছে। সেইভাবে এক্সাম্পল দিছিল। আর খুব কান্না করছিলাম আমি ওই দিন করা। রুবেলের একটা থাবা মারছিল। মিটিংয়ে শেষ পর্যন্ত কি যে আমাদের চাকরি নট। চলে গেলাম বাসায়। পরদিন করে আমার এলাকায় আসলো, এসে বলতেছে যে কী করবা, তুমি কী করবো? দাও যে সাহেব আবার কিছু বলেনি, শুধু চাকরিটা নোট করে দিয়েছে। রুবেল একটা থামা মারছে, একটা লাথি মারছে। আপনার কিছু বলেনি? আমাকে কিছু করেনি, কিন্তু সাগর নামে একটা বড় ভাই আছে আমাদের, সে আমাকে একটা থাবা মেরে বলছে সাহেবের পাদর মাপসা। আমি সাহেবের খুব পাদর মাপসাইছি। কিন্তু আসলে যার মাল যায় তার তো ইমান যায়, তার তো ইমান মাল গেছে। তো সে মন থেকে আমাদের ক্ষমা করতে পারে নাই, কিন্তু তারপরেও আমাকে যথেষ্ট পরিমাণে ক্ষমা করছে। সে আমাদের মানে 4 লাখ টাকা, মানে হচ্ছে তারও 4 লাখ, মানে 8 লাখ টাকার ক্ষতি করেছে। হ্যাঁ 8 লাখ টাকা ক্ষতি করছে। 8 লাখ মানে আমি ধরে নিচ্ছি 8 থেকে 10 লক্ষ টাকা। 8 থেকে 10 লক্ষ টাকা অনেক টাকা। হ্যাঁ অনেক টাকা। এবার পরদিন থেকে সে আর কিছু করে নাই, কোনো স্টেপ নেয়নি। কিন্তু যেখানে যেখানে রুবেল মাল বিক্রি করছে সেখান থেকে সাহেব কিছু মাল বের করে নিয়ে আসতে পারছে। কিছু মাল বের করে নিয়ে আসতে পারছে। তাদেরকে কাছে প্রশ্ন করা হয়েছে যে জিসান কি আসছিল আপনাদের কাছে? তারা বলেছে না, জিসান নামে আমরা কাউকে চিনিও না আর আসেও নাই, শুধুমাত্র রুবেল এসে আমাকে মাল দিয়ে গেছে, কারণ আমি ওখানে কোনো সব ফেস হইতাম না। এবার এক পর্যায়ে রুবেলের মতন, আমি আমার মতন, অফিসের মতন সব কিছু সিস্টেমভাবে চলতেছে। এবার হয়েছে কি, নগদ যে অর্থগুলো ছিল সেটা কিন্তু আমার খরচ হয়ে যাচ্ছে। এখন আমার কি হয়েছে, আমার গাড়ি বিক্রি করতে হবে। মিজান আমার বললো কি যে দোস্ত তুই 1.5 লাখ টাকা দে, আমি 1.5 লাখ টাকা দিয়ে একটা পিক আপ কিনে বিজনেস করি, মুরগি যে টানে ঢাকা থেকে মাওয়া বিভিন্ন জায়গাতে ডেলিভারি, ভালো টাকা ইনকাম হবে। তাই ওর বুদ্ধিতে আমি রাজি হলাম। এবার গাড়ি বিক্রি করতে হবে। আমার একটা ফ্রেন্ড আছে বক্কার, ক্লোজ ফ্রেন্ড, এতটাই ক্লোজ যে আমার গাড়ি বিক্রি করতে 5,000 টাকা খাইছে, ঠিক আছে, এতটাই ক্লোজ। যাই হোক, সে বিক্রি করে দিছে, 90,000 টাকা বিক্রি করেছে, আমার 85,000 টাকা দিছে। 90,000 টাকার বাইক চালিয়ে 90,000 টাকা বিক্রি করেছেন? 90,000 টাকার বাইক 90,000 টাকায় বিক্রি করা হয়েছে, কিন্তু ও নিচে 5,000, আমাকে দিছে 85,000। আচ্ছা। এবার ওই 85,000 টাকার আমাদের কিছু হ্যান্ড ক্যাশ ছিল, যে প্রায় লাখখানিক মতন ছিল। এইবার মিজানকে বলতেছি দোস্ত তাই তোর টাকাটা ম্যানেজ কর। ও বিভিন্ন গজ দেখায়, শ্বশুরবাড়িতে নেবো, এই আজকে এনতে নেবো অন্তে নেবো, এক পর্যায়ে ওর টাকা ম্যানেজ হচ্ছে না। এদিকে আমরা বলেছিল কি ও একটা বিজনেস করে, ফ্লাইং বিজনেস, মনে করেন যে পাইকারি মার্কেট থেকে বিভিন্ন রকম আইটেম, খাতা কলম পেন্সিল, বিভিন্ন রকম যে স্টেশনারি যে সামগ্রী, এগুলো কম দামে কিনে এসে লোকালে বিক্রি করতো একটু বেশি দামে। ওই বিজনেসটা করতো, একটা ভালো এটা লাইন ছিল। তোমাকে বললো কি দোস্ত তোর টাকাটা আমার এর মধ্যে ব্যবসা ইনভেস্ট কর, 2 বন্ধু ভালোভাবে ইনকাম করবো। এইবার যখন টাকা রেডি, আর ব্যবসা ইনভেস্ট করার জন্য আমি বলতেছি, এর মধ্যে কেমন আছে, ওর বউর খুব ভক্ত, ওর বউ মানা করেছে, যাই হোক আমাকে ইনভেস্ট করে নাই। এবার আমার টাকা কিন্তু কমতেছে, আমার সংসারে খরচে। তখন তো হাত লম্বা হয়ে গেছিলো, ডেলি 400-500 টাকা খরচ, মানে বিশাল আমার কাছে। তো ওই ক্যাশ নিতাম, নিয়ে খরচ করতাম। এখানে একটা পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রিয় শ্রোতা। একজন মানুষ 1500, 2000 বা 5000, 7000 টাকা দিয়েও মাস চলে, কিন্তু ওই মানুষটা যখন লিভিং স্ট্যান্ডার্ডটা বেড়ে যায়, ধরেন সে 1500 টাকা থেকে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 1500 টাকা এখন আমি জানি না যে কারো মাস চলে কিনা, গ্রামেগঞ্জে গেলে হয়তো বা এর চেয়ে কমে চলতে পারে, এরকম মানুষও আছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, 1500 টাকা থেকে যদি একটা মানুষের ইনকাম যদি 15,000 টাকায় চলে আসে, তাহলে তার লিভিং স্ট্যান্ডার্ডটা বেড়ে যায়। এবং আনফর্চুনেটলি 15,000 টাকা থেকে তাকে যদি 5,000 টাকাও নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু সে ভয়ানক রকমের পেইন পেতে থাকে, কারণ তার টেস্টটা চেঞ্জ হয়ে গেছে, লিভিং স্ট্যান্ডার্ডটা চেঞ্জ হয়ে গেছে, ওটা সে ম্যাচ করতে পারছে না। যে কারণে আগের 1500 টাকা যে সেভাবে ম্যাচ করেছিল, তার চেয়ে বেশি ইনকাম থাকার পরেও
তার কিন্তু লিভিং স্ট্যান্ডার্ডটা ডাউন হয় এবং তখন সে অন্য রকমের পেইন পেতে থাকে। সুতরাং একটা কথা আছে ওই যে স্বাধীনতা নিয়ে, লিবার্টি নিয়ে, যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। ঠিক আছে, আপনি এই কথাটাকে শুধুমাত্র লিবার্টির জায়গা থেকে দেখলে হবে না, জীবনের যে কোনো স্টেজেই আপনি এটা মনে করতে পারেন যে আপনি কোনো একটা অ্যাচিভমেন্ট আপনার লাইফে এসছে, সেই অ্যাচিভমেন্টটাকে আপনি অবশ্যই আপনার জীবনের অনেক বড় সফলতা মনে করতে পারেন, কিন্তু সেটা কতক্ষণ সাস্টেইন করবে, সেটাকে আপনি কতক্ষণ কন্টিনিউ করতে পারবেন, কন্টিনিউ করে ওই জায়গায় ম্যাচ করে আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন, সেটা হচ্ছে আলটিমেটলি লাইফের মোশন বা গতি বা যেটাই বলি না কেন হ্যাপি। 14,000 টাকা আছে শুনে তো মাথামতি বাস ভেঙে বললো আল্লাহ, এরপর আরও কি। এবার 14,000 টাকা, আর আমার শাশুড়ি বিদেশে থাকে, সৌদি আরবে থাকে। তা শাশুড়িকে ফোন দিয়ে বললাম কি, মানে আমার ওয়াইফকে দিকে বলাইছি যে আমাকে 10,000 টাকা দিয়ে হেল্প করেন, আমি এটা 4 দোকান দেবো, কারণ বেকার তো সব শেষ, আস্তে আস্তে প্রায় 1 লাখ টাকার উপরে ক্যাশ টাকাটাই শেষ। এবার শাশুড়ি আমাকে নগদে 10,000 টাকা দিয়ে হেল্প করলো, 24,000 টাকা দিয়ে আমি আর আমার একটা ফ্রেন্ড হিরোকের নামটা একটু মনে রাখার, সবাইকে বলতেছেন মনে রাখেন, তা দুজন মিলে ব্যবসাটা শুরু করি। আমারই সব ইনভেস্ট, জাস্ট ও হেল্প করবে, ওর চাকরিটা চলে গেছে, মানে অনেক দূরে হয় বিদায় ও চাকরিটা ছেড়ে দিছে, দিয়ে যাচ্ছে আমার দিন থাকবে। আমি ওটা বললাম কি দোস্ত যা লাভ হয় তার 60-40 নেবানি, তো বলেছে ঠিক আছে। এবার দোকান দিছি, তা দোকান দিলি বেকার, মানে যারা ঘুরে ফিরে তাকে কি আটকা জায়গা হয়, মানে অনেক চেষ্টা করছি। ও ভোর 6টার সময় ঘুম থেকে উঠে রাত 10টা পর্যন্ত 4 দোকানদারি করা যাবে, কি কষ্টকর, মানে আমি বুঝছি যে আসলে আমার পক্ষে সম্ভব না। তা এক পর্যায়ে হিরোক ছাড়িয়ে দিল, বলেছে তো আমার পক্ষে সম্ভব না, তোমার দোকান তুমি দেখো। পরে আমি অনেক চেষ্টা করছি একা একা চালানোর জন্য, যে ভোর 6টার সময় এসে রাত 10টা পর্যন্ত দোকান দিয়ে করা, কিন্তু হয় না। আবার অনেক সময় কি যে শুক্রবার আমি যদি বন্ধ রাখি, যেহেতু আমি জব করতাম, 7 বছর জব করেছি, 7 বছরে প্রতি শুক্রবার বন্ধ পাইছি, সরকারি দিনগুলো ছুটি পাইছি। তা যখন শুক্রবারে আমার তো আসলেই মাথা খারাপ হতো, শুক্রবার আজকে একটু ভালো করে ঘুম দেবো, আজকে একটু ঘুরতে যাবো ফ্রেন্ডের সাথে। দোকান বন্ধ রাখলে এলাকার লোকজন এসে আমার দাবড়ায়, শুক্রবার দিন লোকজন থাকে বাড়ি, তুই আজকে দোকান বন্ধ রাখিস। একবার দিলাম রাগে সাইডে, 1 মাসের মাথায় 4 দোকান ছাড়িয়ে দিলাম, ওইখানে 24,000 টাকা 10,000 টাকা দিয়ে বিক্রি করে দিলাম। মানে সেও একটা 4 দোকানদার, তার কাছে সব আসে বিদায়, সে কম দামে কিনে নিচ্ছে, বলেছে আমার কাছে 10,000 টাকা যদি হয় তাহলে দাও, নালি পাগো। পরে দেখলাম 10,000 টাকা আসে মতো দিলাম বিক্রি করে। এইবার 10,000 টাকা কিছুদিন আগে গেলাম, ঘর বাটর বাকি ছিল, দিয়ে দিলাম আস্তে আস্তে করে। এখন শুরু হয়েছে আমার দেনা। এই যখন দেনা শুরু হয়েছে তখন মনে করেন যে আমার বড় বোনের কাছ থেকে আমি নিলাম প্রথমে 3,000 টাকা যে হেল্প করেন। এদিকে আমার বড় বোন অনেক সময় ওই যে ইনকাম হয়েছে অবৈধভাবে যে ইনকামগুলো করছি অনেকেই হেল্প করছি। আর বড় বোন অসুস্থ বসছিল, তখন আমি ওকে যথেষ্ট পরিমাণে হেল্প করছিলাম। তা সেই সুবাদে ও আমাকে হেল্প করছে। করার পরে যখন দেখতেছি কি তখন আমার মেজো বোন আমাকে হেল্প করতেছে, ওদের ইনকাম নাই কিন্তু আমার হেল্পের অ্যামাউন্টটা বেশিও আছে। কেউ 2,000 দিচ্ছে, তখন আমার তো তখন টাকা ছিল যখন আমি তাদের হেল্প করছি, তারা সেই হিসেবে হেল্প করতেছে, কিন্তু আমি টাকা দেবো কি, আমার তো সেই ক্যাপাসিটি নাই এখন আর। তাই একদিন ক্রাইম পেট্রোল হয় না, একদিন শুয়ে দেখতেছি, দেখলি এখন হঠাৎ করে দেখতেছি একটা এপিসোড হচ্ছে মোবাইলে হুমকি দেওয়া, যাই 5 লাখ টাকা দিবি নাহলে কিন্তু তোকে খুন করে ফেলাবো, মানে এরকম একটা এপিসোড। দেখার পরে ভালোই লাগতেছে। তো আমার ওই ফ্রেন্ড এর মধ্যে আমাকে ফোন দিচ্ছে, দিয়ে বলছে দোস্ত কই তুই? আমি বললাম বাসায়। তোকে আসবো ভাবি আছে? আমি না তোর বাসায় মাকেও নিয়ে গেছে, তুই আয়। আমি আইসে আসাবো, 2 জন বসে সে ক্রাইম পেট্রোল দেখতেছে। দেখার পরে ক্রাইম পেট্রোল দিয়েছি, স্বাভাবিক মনেই বেরোইছে, বাসা থেকে বেরোইছে। বেরোনোর সময় আমার যে সাহেব তার চাস্তো ভাই, আমার বাড়ির সামনে তার ফ্যাক্টরি আছে, সে ওইখানে দাঁড়ানো। এবার তার প্রসঙ্গে আসি, সে হচ্ছে তার ফ্যাক্টরিতে আমার ছোটো ভাই জব করতো। তা যে কোনো একটা কারণে আমার ছোটো ভাই খুব ভালো মানে পজিশনে চলে গেছিলো, সে একটা মানে চানাচুর ভাজতে পারতো, মানে কারিগর। তা কারিগর হওয়ার পরে ও আবার অন্য জায়গায় অফার পাইছে বিদায় চাকরিটা ছাড়িয়ে দিছে। ছাড়িয়ে দেওয়ার পরে সে আবার ক্ষিপ্ত আমার ছোটো ভাইয়ের পরে, বেতন 2,000 টাকা দেয়নি। এবং আমাকে অনেক সময় দেখলে বলতো কি তোর ভাইরে পিটেবো, আমার লোক আছে, বিভিন্ন রকমের বলতো আমাকে। তা আমার সামনে ছোটো ভাইয়ের কথা বলে খারাপ লাগতেই পারে। তা আমি বললাম যে আপনি যা পারেন তাই করেন। তা আমার তারা কি জানি ওই নিয়ে একটু মনোমালিন না। এর মধ্যে আবার অনেক সময় হয়েছে কি, সে আমাকে অনেক সময় বলতো, টোপ দিত আমাদের সাহেবের অনেক সময় অনেক পার্সোনাল কথাবার্তা তার কাছে শেয়ার করার জন্য, কিন্তু আমি করতাম না। কিন্তু সে নিউজ পেয়ে যেত যে এই হয়েছে, কিন্তু ওর কাছে আমি নিউজটা পাইলাম না, এই জন্য আমার পরে সে ক্ষিপ্ত। তাই এক পর্যায়ে হয়েছে কি এইরকম 19 থেকে 20 জনই সে আমাকে কিরকম দেখতে পারতো না, আমি তাকে দেখতে পারতাম না। তাই একদিন আমি ভাত থেকে বেরোচ্ছি, তখন দেখি সে তার ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে আছে, শালা, ঠিক আছে। তখন আমার বন্ধু বলতেছে যে কী দাও, তখন খুললাম যে এই ব্যাপার। তখন করছে কি যে ওর একদিন একটা দিয়ে দিবি। আমি যা হালা কী দিবি, মোবাইল থ্রেড দিয়ে দেয়। আমি কি যে মোবাইল থ্রেড দিয়ে মানে, তখন কাছে দেখলি না একটু আগে ক্রাইম পেট্রোল দেখলে মোবাইলে কীভাবে থ্রেড দেয়। আমি কি বেড়া তুই চিনিস, ইনি হচ্ছে অষ্টদাতুর মাদুলি। আমার বস সবসময় বলতো উনি কিন্তু অষ্টদাতুর মাদুলি, মানে এত পরিমাণে ব্রেন, তীক্ষ্ণ ব্রেন। তাই সেই হিসাবে আমি তার খুব ভয় পেতাম যে তার ব্রেন কিন্তু খুব তীক্ষ্ণ। আমাদের এখানে একটা কবরস্থান ব্রিজ আছে, সেখানে গেছি,
যার পরে আমি করছি যে দোস্ত তাহলে মানে যদি দাবর টাবর দেওয়া হয় তাহলে কেমন হবে, তখন দেখবি যে দৌড়ের পরে থাকবে, জাস্ট এইরকমই। এবার আমি বললাম কি আমার কাছে রবি সিম আছে, তাই রবি সিমটা দিয়ে দেখ কালালি। এবার ওরে বলিছি যে অল্প পরে ছাড়িয়ে দিবি যাতে ভয় পায়। ও বাবা, ও সে এমন কথা বলিছে, বিচ্ছিরি ভাষায় গালি, অখাদ্য ভাষায় গালিগালাজ করিছে, ঠিক আছে। করার কারণে সে আবার সব রেকর্ডিং করে রাখছে গালিগালি। এক পর্যায়ে সে আবার ভয়তে এমন ভয় পেয়ে গেছে, সে বলছে ভাই আপনার কিছু লাগবে। যখন বলেছে কিছু লাগবে তখন ওর মাথা মধ্যে আবার উল্টাটা ঢুকে গেছে, ঠিক আছে 2 লাখ টাকা লাগবে জাস্ট মোবাইলে। এবার এইটাও রেকর্ডিং হয়ে যাচ্ছে। এবার রেকর্ডিং মানে যে ফোন দিয়েছে সেই রেকর্ড করেছে, যে হুমকি খাচ্ছে সেই রেকর্ড করেছে। আচ্ছা ঠিক আছে। তাই এবার আমার একটা প্রশ্ন আছে এখানে, আমি এখান থেকে একটু পজ নিতে চাই। আপনারা ক্রাইম পেট্রোলের এই জিনিসটা দেখে আইডিয়াটা নিয়েছিলেন, রাইট? তো ক্রাইম পেট্রোলে সাধারণত প্রত্যেকটা এপিসোডে পরিণতি দেখানো হয়, লাস্টটা দেখানো হয়। ওটা দেখে আপনাদের মনে ভয় ঢোকেনি? হ্যাঁ, আমি তো ওকে ফার্স্টেই বলেছিলাম, কিন্তু সে কিন্তু অষ্টদের মাধুরী, সে কিন্তু ধরে ফেলাবে, কো অল্পর পরে দিয়ে। এখানে একটা কথা আছে, কথা হচ্ছে আমিও বলতে চাই, সিক্রেটসটা নিয়েও বলতে চাই। সিক্রেটস ইজ আ মানে ওয়ান কাইন্ড অফ রেডিও ক্রাইম পেট্রোল, কারণ এখানে এসে মানুষ আসলে দেখায়, মানে বলে যে কি ভুলগুলো সে করেছে এবং পরিণতিটা বলেছে। তো এখন কথা হচ্ছে যে কেউ যদি, এই যে আপনি ক্রাইম পেট্রোলের কথা বলেন, ক্রাইম পেট্রোলে কিন্তু এরকম কিছুদিন আগে এরকম একটা ঘটনা কিন্তু আমি দেখেছি ফেসবুকে ভাইরাল হয়েছে, যে আইডিয়াটা সে ক্রাইম পেট্রোল থেকে নিয়েছিল। ক্রাইম পেট্রোলে কিন্তু পরিণতি দেখিয়ে দেয় যে আপনি ঘটনাটা ঘটালো, টেকনিকটা ছিল এটা, এবং শেষ পর্যায়ে পুলিশ এটাকে রিভিল করে এবং তার জীবনে পরিণতি হচ্ছে এতটা ভয়াবহ। সো ওদের মোটোটাই থাকে যে আপনি ধরনের ক্রাইম থেকে দূরে থাকেন। এখন কোনো লোক যদি এটা দেখে যদি পরিণতি না জেনে সে যদি টেকনিকটা নিয়ে সব কাজ করতে যায়, তাহলে সে তো রামবোকা, এবং সে তো আসলে প্রপার শিক্ষাটা নিচ্ছে না যে তার কাছে চাঁদা নেওয়া। যাই হোক, আপনারা যে কোনো একটা কিছু করতে গিয়েছিলেন, আপনাদের ইন্টেনশনটা ওদিকে ঘুরে গিয়েছে, রেকর্ড হয়েছে তার মোবাইলে। তারপর তার মোবাইলে রেকর্ড হয়েছে। তাই এবার ও আইসা বলতেছে কি দোস্ত এই ব্যাপার, সে তো টাকা দিয়ে রাজি হয়। আমি খবরদার ওরকম ভুল করিস না, তখন তোমার চাকরি নাই। আচ্ছা, আমি কোথাও ভুল করিস না, আমও যাবে সালাও যাবে, খাতে পারবি না 1 টাকাও, উল্টো কিন্তু আরো বিপদে পড়বি। মানে এটা বলছি। বলার পর এবার সিম অন করছি, সে ফোন দিছে, দিয়ে বলতেছে যে ভাই আপনি টাকা নেবেন না। সিমটা কি মানে আপনার সিম ছিল? না, সিমটা পরে পাওয়া সিম। পরে মানে হিরোকের টার্গেট হয়ে যাচ্ছে, টাকা দেবে, মানে ওই তো সবসময় কথা বলছে, তো মানে কিরকম মনে হয় যে টাকা দেবে। তো আমি ওর বারবার বলছি দোস্ত এইগুলো করিস না, এগুলো করিস না। এক পর্যায়ে হয়েছে কি, একদিন রাতে 12টার সময় ফোন দিছে, ফোন দিয়ে বলছে কি যে ভাইয়া আপনি টাকা নিতে আসেন, আপনাদের টাকা রেডি। তো এবার আমাকে বলছে কি যে এরকম টাকা তো রেডি। আমি ভাই তো আল্লাহর কে লাগে, তুই মা পোসাই দোয়া তুই এইগুলো করিস না। নগদ আমি সিমটা খুলে বাইর করে ফেলা রাখছি যে না এগুলো করবি না। ভাইয়া বিশ্বাস করেন ওই দিন করে সে টাকা নেওয়ার জন্য ডাকছিল, যদি কোনোভাবে আল্লাহ হয়তো সহায় ছিল, যদি কেউ একজন যদি পা হয়তো টাকা নেওয়ার জন্য জায়গায় ক্রস ফায়ার, কারণ পুরো প্রশাসন একটা সেট করা ছিল। আচ্ছা আচ্ছা, মানে পুলিশ সবাইকে ইনফর্ম করে। হ্যাঁ, কিন্তু আমরা তো এবার সিরিয়াস নেইনি, কিন্তু সে তো পুরো সিরিয়াসলি নিয়ে ফেলেছে। আসলে আমরা যদি মানে আমরা কখনোই চাইনি যে এরকম একটা কাজ করতে, জাস্ট এরকির মাধ্যমে এই জিনিসটা হয়ে গেছে। পরে একটা সপ্তাহ তারা আমরা কোনো ডিস্টার্ব করিনি। হঠাৎ এদিন আমি ঘুম, আমার গ্রিল ধরে ধাক্কাচ্ছে, ও দিসান ভাই, ও দিসান ভাই। আমি কি কে? আমি মনে করছি হয়তো ডিসলাইন এলা আইসা আমার কাছে টাকা চাবে মাসিক ভাড়া, আমি দিয়ে দিয়েছি কয়েকদিন আগে। ওইটা দেখতেছি কি একটু বেটা বেটা করে মোস্ট মোটা বলছে যে দিসান ভাই এদিকে আসেন। আমি কি জি আপনার নাম দিসান? আমি কি হ্যাঁ। কয় এই ছবি আপনার? আমি কি হ্যাঁ। করছে যে দরজাটা খুলেন। খুললাম, খোলার পরে আমাকে বাইর করলো, বলছে 60 টাকা দেন। 60 গায়ে দিয়েছি। তখন বেরোধে কি ভাই ডাইনে বায়ে সব সিভিল র্যাব। আর আমি বুঝতে পারিনি যে তারা র্যাব দেখতেছি। আমি এত লোক কেন, আমি ফার্স্ট টাইম বুঝতে পারিনি যে আসলে কেন তারা আমার ধরতেছে। এবার হচ্ছে কি যে ওই যে সিমটা দিয়ে থ্রেট গেছে, মানে আমার একটা নোকিয়া সেট ছিল, অফিস থেকে দেওয়া ছিল এটা, তো ওই সেটটা ভেঙে চড়ে গেছিলো। তা ওই সেটটা দিয়ে হুমকি দেওয়া হয়েছিল। তা এবার হয়েছে কি কাহিনিটা হচ্ছে এরকম যে হুমকি দেওয়ার পরে খুলনা থানা, মানে আমাদের যে খুলনা থানা, সেই খুলনা থানায় কমপ্লেন করা হয়েছে। তারা অনেক চেষ্টা করছিল, ধরতে পারে নাই। তো এই মামলাটা ট্রান্সফার হয়ে র্যাব 6-এ চলে যায়। এটা কি মামলা করে ফেলেছিল? মামলা করে ফেলছে ওই আপনার সাহেবের ছোট ভাই, চাচাতো ভাই, মানে যার সঙ্গে আপনাদের এই বিরোধ বা যাকে ফোনে ধমকি দেওয়া হয়েছিল। আচ্ছা, তারপর যাই হোক ওই ফোন নাম্বার দিয়ে মামলা করেছে। জি, ওই ফোন নাম্বারটা দিয়ে মামলা করেছে, এবং এটা আপনারা জানেনও না। এবং সেই সিমটা আবার রেজিস্ট্রেশন করা ছিল আপনার নামে। না, আমার নামে রেজিস্ট্রেশন করা ছিল না, কারণ আমি নাম্বার ট্র্যাক করে, ও আইএমআই নাম্বার ট্র্যাক করে ওই সিমটা কোন সেটে ব্যবহার করা হয়েছে সেই আইএমআই নাম্বার ট্র্যাক করছে। এখানে কিন্তু একটা গ্রেট ইনফরমেশন সে কিন্তু দিয়েছে। অনেকেই মনে করে থাকেন যে অন্য একটা সিম ব্যবহার করে অন্যজনের ইচ্ছা মতো করে ফেলা যাবে। বিষয়টা কিন্তু আসলে সেরকম না। এখানে দুই ধরনের সতর্কতা আছে। একটা হচ্ছে
যে সিম যদি আপনার নামে রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে আপনি বিপদে পড়বেন, 1। 2 নাম্বার হচ্ছে যে আপনি যদি মনে করেন যে অন্যের সিম ব্যবহার করে আপনি এটা করবেন তাহলেও ভুল, কারণ সেটটা যদি আপনার হয়ে থাকে তাহলেও আপনি বিপদে পড়বেন, কারণ সেটের IMI ট্র্যাক করা যায়। আচ্ছা, এরপরে হলো যদি আপনি মনে করেন সেটও আপনার না, সিমও আপনার না, আপনি যে কোনো একটা জায়গা থেকে করবেন, আপনি যেখান থেকেই করেন না কেন লোকেশন ট্র্যাক করা যায়। সো আপনি যদি কোনো ডিভাইস ইউজ করেন, ইলেকট্রিক কোনো ডিভাইস ইউজ করে কাউকে যদি কোনো দিন ভুলেও এরকম কাজ করতে যান, তার মানে আপনি কট। প্রথম কথা হচ্ছে আপনি কট, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ আপনার গতিপতি খুব ইজিলি ট্র্যাক করা যাবে। এবং অনেকেই মনে করে থাকে আমি আমার একটা আলাদা জায়গা থেকে করলাম কোনোভাবে বোধহয়, কারণ আপনি যদি এটা করেন আপনার আত্মীয় স্বজন সমস্ত কিছুর সেল নাম্বার এগুলো ট্র্যাক করে এটা আপনাকে বের করে ফেলা সম্ভব, খুবই সম্ভব। এবং ইন্টারনেটের ক্ষেত্রেও এটা সম্ভব, ইন্টারনেটের ক্ষেত্রেও কিন্তু এরকম পার্টিকুলার নাম্বার থাকে যেটা বের করে আপনার লোকেশন, আপনার আইডেন্টিটি সব কিছু বের করা সম্ভব। এবং এগুলো ভয়ানক রকমের ক্রাইম, এই ক্রাইমগুলো থেকে সচেতন থাকুন। অনেকেই খেয়াল করছি, যেটা ও বলছিল যে আমি চিন্তা করি নাই যে এটা আসলে এত সিরিয়াস জায়গায় চলে যাবে, কারণ এটা ওর সিরিয়াস জায়গা ছিল না, কিন্তু ওর লাইফে ভয়ানক রকমের সিরিয়াস রকমের প্রবলেম হয়ে এসছে। জি বলুন তারপর। তা এবার হয়েছে কি, আমাকে র্যাবে যখন ধরছে তখন আমাকে গাড়িতে উঠাইছে। তো এর মধ্যে এবার এলাকাটা গুজব ছড়া গেছে কি যে আমার কাছে নাকি অস্ত্র হয়েছে। পরে এটা সবাই জানতে পারছে এটা গুজব। আবার অনেকে বুঝেন না যে কারোর পোস্ট মাস কারোর সর্বনাশ। তো আমাকে র্যাবে নিয়ে গেল, র্যাব 6-এ, যার পরে আমাকে ফার্স্টে রেকর্ডিং শোনাচ্ছে, মানে আমার সাথে কথা বললো যে তোর নাম কি, বাবার নাম কি, সব কিছু জিজ্ঞাসা করলো। করার পরে বলতেছে যে এবার সাউন্ড বাড়াই দিচ্ছে, দিয়ে বলতেছে কি এই রেকর্ডিং কি তোমার? আমি কি যে না স্যার। কারণ তো বুঝতেই পারতেছে তোমার না, কিন্তু কার বলো? আমি 3বার না কইছি। না করার পর রেকর্ডিংটা তো আপনারই ছিল না? রেকর্ডিং আমার না, তাহলে আমার বন্ধু হিরো। ও হিরোকে ছিল কথা, এটা আপনি তখন ফার্স্ট শুনলেন, মানে রেকর্ডিংটা দিয়ে উনি মামলাটা করেছেন? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিংটা দিয়ে মামলাটা করে। এবার রেকর্ডিংটা শোনার পরে তখন আমি দেখতেছি যে কিভাবে গালিগালাজ করছে, তখন আমি ফার্স্ট শুনি যে এই গালিগালাজ করছে। হ্যাঁ, আমি তো মনে করেন যে ও ফোন নিয়ে চলে যেত, আমি একটু প্রায় 200 গজ দূরে দাঁড়ানো থাকতাম, এই ডিস্টেন্সে থাকতাম। তো এবার করছে কি আমাকে চোখ বান্ধা, আমার হ্যান্ডকাপ লাগানো। কারণ আমার তো এমনি অবস্থা খারাপ, ঠিক আছে, যে র্যাবের ধরছে। এবার আমাকে চোখ বাঁধে 2টা বাড়ি মারছে। তো আমি স্যার মারেন না, আমি করছি। তো আমি স্যার এই ব্যাপার, ক্রাইম পেট্রোল দেখছিলাম, জাস্ট তাহলে হুমকি দিয়ে দেখেছি, কিন্তু স্যার সে যে এই করবো স্যার আমার বিশ্বাস করে বুঝতে পারিনি। যাই হোক, এটার কিছু করার নাই, তোমার এখন মামলা হবে। সেই হিরোকে বাসা করি, সেখানে নিয়ে চলো। পরের বাসায় গেলাম, ও ততক্ষণ আমার এলাকায় সরাসরি হয়ে গেছে, র্যাবে নিয়ে গেছে। হিরোকে বুঝতেই পারিস আসলে কেন ধরিছে, ও তো নগদে পলাইছে। ও আর মজার কাহিনী হচ্ছে কি, দুপুরবেলা ভাই বিরিয়ানি দিছে খাইতে, মানে তারা যা খায় আসামিদের তাই খাইতে দেয়। এবার খাইলাম, খাইতে পাই নাই। কিরকম দেন, সন্ধ্যা 6টা বাজে তখন আমি এক পিস গোশ খাইছি, প্রচন্ড খিদে লাগছে। সেই সকাল 6টার সময় নিয়ে গেছে, পেটে ঢুকছে না, টেনশন, মানে কি করবো আমি না বুঝে পাচ্ছি না। এবার কিছুক্ষণ পর একজন এসে ভয় দেয়, আজকে তোর ক্রস ফায়ার দেবে, মানে র্যাবের লোকজন এসে ভয় দেয়। ঠিক আছে, কাছে তোর ক্রস ফায়ার দেবে। আমার তো মানে এদিকে অবস্থা কাহিল। এবার আর রাতটা যে আমি কিভাবে বার করলাম সেই ভয় দিয়েছিলাম। এবার রাত্রে দিয়েছে হচ্ছে মুড়ি ঘন্ট, মাছ আর সাদা ভাত, তাও পেটে গেল না। পরে ছেলেটা যে ছেলে এসে দিয়ে যাচ্ছে সে হচ্ছে ভাই খাচ্ছেন না কেন? এর মধ্যে তো টর্চার করছে না? না, টর্চার করেনি। আচ্ছা, ঠিক আছে, আর টর্চার করেনি। কারণ যদি টর্চার না করার কারণ হচ্ছে কি জানেন, যখন আমাকে ধরছে তখন তো তারা তো কনফার্ম জানা দিয়েছে আমার সাহেবরে, আর সেই সাহেবের ছোট ভাইরে যে আসামি ধরছি, তখন তারা তো শুনে দেখতেছে হতবাক, এই ছেলেটা। আপনার তো তখন তো ওদের অ্যাকশনে যাওয়ার কথা, কারণ এর আগে চুরি করেছেন, তখন কিছু বলেনি, এখন ধমকি দিচ্ছেন। আমি কিন্তু ফার্স্টে বলেছিলাম আমার সাহেবের যে আত্মাটা না, আসলে সে একটা ফেরেশতার মানুষ। আমি এত অন্যায় করার পরে ক্ষমাই মহৎ গুণ, নইলে আসলে ও বারবার কিন্তু সাহেবের নাম নিচ্ছে এবং বারবার বলছে ফেরেশতা। দেখুন, আমি জানি না ওর আমার জায়গায় অনেক হলে বিশ্বাস করেন সে হয়তো গুলি করে মেরে ফেলতো। এইখানে সে কিন্তু সে তার যে ক্ষমতা, তার যে পাওয়ার, তার যে অ্যাবিলিটি, আমাকে যে কোনো মধ্যে সে ক্রস করার মতো ক্ষমতা রাখে। আচ্ছা ঠিক আছে, তো বলুন তারপর কি হলো? ঠিক আছে, তো আমাকে খাবার দিচ্ছে, আপনি খাচ্ছেন না? খাচ্ছি না। এদিকে আমার আম্মা, আমার ওয়াইফ, তখন আমার একটা বেবি, আমার বোন পাগলের মতন ছোটাছুটি করছে। তাকে র্যাব 6-এ জিজ্ঞাসা করতেছে যে জিসান নামে কাউকে তুলে নিয়ে আসা হয়েছে? বলছে না, এখানেও জিসান নামে কাউকে তুলে নিয়ে আসা হয়নি। এর মধ্যে হয়েছে কি, সেই আমার সাহেব আর সেই সাহেবের ছোট ভাই দুজনে কমপ্লেনের যে মূল যে হয়তো যে সিস্টেম আর ফর্মালিটি সেগুলো হয়তো ব্যবহার করার জন্য র্যাব থেকে ডাকছে, তারা গাড়ি নিয়ে আসছে। তো তখন আমার আম্মা, আমার ওয়াইফ, আমার বোন দুজনে পায়ে ঝাপটা মারে বসছে। সেটাই ভাবছি আসলে কি বলবো, যে আমার আম্মা, আমার বোন, আমার ওয়াইফ ওই দিন যদি না থাকতো তাহলে হয়তো তাদের মন মানসিকতা অনেক চেঞ্জ হয়ে যেত। জীবনে বিপদে পড়ে দেখবেন যে মা কি করে আপনার জন্য, এটা আসলে নতুন করে বলার কিছু নাই, কারণ মা পৃথিবীর সবচেয়ে বড় রহমত, এবং এই মায়ের দোয়াই আসলে মানুষকে অনেক দূর নিয়ে যায়। এটা আমরা বহুবার প্রমাণ পেয়েছি আমাদের এই অনুষ্ঠানে এসে অনেকেই বলেছেন। হ্যাঁ, তখন সাহেব মাকে আশ্বাস দিল, ভাবি আমি আসি, তো চিন্তা করবেন না। হিরোকে ধরতে পারতো, তখন পালিয়ে গেছে, স্টেপ বাই স্টেপ যাচ্ছে।
তা এবার তারা গেল, যাওয়ার পর আমি বুঝতে পারছি তারা আইছে। তা আমি এইটুকু আমার আত্মবিশ্বাস যে আমার সাহেব যখন আইছে আল্লাহর মতো আমি বেঁচে থাকবো। আমি সারা রাত আমি ঠিক মতো ঘুমাইতে পারিনি যে আল্লাহ র্যাবের মধ্যে আমি কি করব। কিন্তু একটা স্যার ছিল খুব ভালো, আমাকে সারা রাত বুঝাইছে, জিসান তুমি এইগুলো কেন করলা? তা আমি স্যার এই ব্যাপার বুঝতে পারিনি, আর কি মাতে যা এইগুলো হয়ে গেছে। তখন স্যার যাই হোক তোমার তো মামলা হয়ে যাবে, তা তুমি এরপর থেকে বেরোয় নামাজ কালাম পড়ো, দরকার অটো চালাবা, অটো চালাতে হলে ডেলি 500 টাকা ইনকাম হয়। সে আমাকে অনেক বুঝাইছে সারা রাত। আমি তার কথা যতক্ষণ সে ডিউটিতে ছিল তখন আমি তার কথা শুনছি। শোনার পর এবার সে চলে গেল। পরদিন শনিবার দুপুরবেলা আমাকে চালান করে দিল সদর থানায়, আমি যেখানে যে থানার মধ্যে ছিলাম। তা আমাকে চালান করে দেওয়ার পর তখন দেখছি আমার সাহেব ওইখানে থানায়। তখন আমি তার পায়ে ঝাপটা আমার দৌড়ি, আমার ভুল হয়ে গেছে, কয় কিছু করার নাই, যেহেতু র্যাবের কাছে মামলা চলে গেছে এখন তো এটার ফর্মালিটি মানতে হবে, ঠিক আছে মামলা হয়ে গেছে কিছু করার নেই। যদি খুলনা থানায় থাকতো তাহলে একটা ব্যবস্থা করা হতো। তারা চলে গেল, চলে যাওয়ার পরে আমাকে রাত 2টার সময় র্যাবে নিয়ে এসে হ্যান্ড ওভার করে দিল, যেহেতু থানার মাধ্যমে দিয়ে দিয়েছে আমি যে থানার মধ্যে। রাত 2টার সময়, স্যারের নাম বলবো না, একে স্যার আমাকে 2টার সময় নিয়ে গেছে দোতলায়, নিয়ে বলতেছে কি যে তোর নামে তো জারি হয়ে গেছে, তোর পায়ে গুলি করবো। আমি কোনটায় গুলি করলে ভালো হবে, কোনো ঝামেলা হবে না। তা কিন্তু যে ভাই বিশ্বাস করেন রাত্রে 2টার সময় যদি একটা ফাঁকা রুমের মধ্যে মেশিন ঠেকা দিয়ে যদি বলে গুলি করবো, তখন কার জান থায়ের তো তখন খুব ভয় পাইছিলাম। তাই অনেক হুমকি দামকি দেওয়ার পরে নোট কার্ড চাইছিল, ঠিক আছে, কিন্তু আমার সাহেব বলে দিয়েছে আমাকে যে কোনো টাকা পয়সা দিবেন না, ঠিক আছে, ওদের যে ফর্মালিটি ওরা সেই ফর্মালিটি অনুযায়ী কাজ করবে। পর আমাকে কোর্টে চালান করে দেয়, কোর্টে চালান করে দেওয়ার পর আমাকে জেলে নিয়ে যায়। এবার আমি জেলে ছিলাম হাজতে হিসেবে, যেহেতু মামলা নতুন হয়েছে বিচারাধীন। তা জেলখানার মধ্যে একটা অভিজ্ঞতা হয়েছে কি যে একটা জিনিস সব, সে সিগারেট, যার সিগারেট আছে সে জেলখানা রাজা। এক সিগারেট দিয়ে আপনি গোসল করা পানি আপনাকে দরকার গোসল করে দেবে। এক সিগারেটের একটা প্যাকেট দিয়ে আপনি প্রতি সপ্তাহের খাবার আপনার বেডের ওই জায়গায় দিয়ে যাবে। এক সিগারেটের প্যাকেট দিয়ে আপনি ইচ্ছা মতন চুল কাটা নিতে পারবেন নাপিতের কাছ থেকে। মানে কি সবাই এত সিগারেট খায়? এত পরিমাণে সিগারেট খায়। সিগারেটই মনে করেন যে জেলখানার মধ্যে সব, মানে যে জীবনে সিগারেট খায় না সে একবার জেলের মধ্যে যায় না, অটোমেটিক তারও সিগারেট খাওয়া ধরতেই হবে বাধ্যতামূলক। আম্মা তো শুনতেছে, যাই হোক আমার কাছে সরি, যেহেতু বাস্তব কথা। আমার ফ্রেন্ডরা যখন যেত তখন আমাকে সিগারেট কিনে দিয়ে আসতো। তা ওইগুলো দিয়ে দিচ্ছে অনেক সময় যে সেবক তাকে দিতে আমার ওই খাবারটা সব ধরে দিত। আমার কষ্ট করে সিরিয়াল দিয়ে ভাত দেওয়া লাগতো না। যখন আমার আম্মা, আমার ওয়াইফ, আমার বাচ্চারা নিয়ে যখন আসতো তখন মনে হয় কি যে ভাঙিয়ে চুরে বেরোয় যায়, যে কি কষ্টকর তখনই মনে হয়। আর মনে হয় কখন জানেন, যখন লক আপ দিয়ে করে দেয়, মানে যখন তালা দিয়ে দেয় সন্ধ্যা 6টায়, তখন নিজেকে খুব একা মনে হয় যে বাইরে কি হচ্ছে, আমার ফ্যামিলি কিভাবে আছে, আমার আম্মা কেমন আছে, আমার ওয়াইফ কেমন আছে, আমার বোন কেমন আছে, আমার মেয়ে কেমন আছে, এই যে সারা দুনিয়ার চিন্তা তখন মাথার মধ্যে ভার করে। রাতে ঘুম হয় না, টেনশন, বিভিন্ন রকম বিদিকিছে অবস্থা। তাই অনেক কষ্ট করে 37 দিনের মাথায় আমার জামিন হয়। আচ্ছা, জামিনে বেরিয়ে আসলাম। জামিনে বেরিয়ে আসার 2 মাস পরে আমার সেই কেস পার্টনার হিরো স্যারেন্ডার করে, মানে কোর্টে গিয়ে কোর্ট স্যারেন্ডার করে। ভালো হয়েছে যে কোর্ট স্যারেন্ডার করছে, নাহলে পড়াশোনাতে বললে হয়তো খুব মারধর করতো। কোর্টে স্যারেন্ডার করার পরে কি হয়, ডিরেক্ট জেলে পাঠায় দেয় নাকি ওকে ডিরেক্টলি জেলে পাঠায় দেয়? হ্যাঁ, ওইখান থেকে জেল খাটার পরে তারপর বিচারাধীন চলবে। এখন এ হচ্ছে। আর এরপরে হয়েছে কি, আমি জেল থেকে জামিন পেয়েছেন মানে বিষয়টা মামলা খারিজ হয়ে যাওয়ার বিষয়টা কিন্তু এরকম না। মানে আপনি জামিন পেয়েছেন মানে মামলা চলছে, কিন্তু আপনাকে গিয়ে হাজিরা দিতে হয়। জি অবশ্যই হাজিরা দিতে হচ্ছে আমার। এবার যখন বাইরে বের হয়েছে মনে হচ্ছে কি নতুন একটা দুনিয়া। 37টা দিন এককভাবে এক জায়গায় থাকা, বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন, কেমন যেন একটা অনুভব। সব মানে মোবাইল হাতে নিয়েছি, মোবাইল মনে হচ্ছে আমি জীবনে প্রথম ধরছি, এমন একটা অবস্থা। তাই এইভাবে গেলাম। তারপর সাহেবের কাছে যাই আমি খুব কান্নাকাটি করলাম, মাপ চাইলাম, ঠিক আছে। তা এক পর্যায়ে বলুন যে সেই র্যাবের যে স্যার বলছিল, দিসান তুমি এইগুলো না করে নেক্সট টাইমে যখন জেল থেকে বের হবা তখন ওনার সঙ্গে দেখা করলেন আপনি, নাকি ওই কথাটা মনে করে আপনি সামনে দিকে? হ্যাঁ, আমি ওই র্যাবের ওই স্যারের কথা মনে করে আমি অটো চালাতে নামছিলাম। অটো কিনলেন আপনি? কিনি নাই, তাহলে ভাড়া, এক ফ্রেন্ড ভাড়ায় চালছেন। আচ্ছা, হ্যাঁ। তা যার পরে অ্যাক্সিডেন্ট করি, এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে আমার এইখানে সব জায়গায় গ্লাস ঢুকে গেছিল। অটোর গ্লাস। এই যে 17ই ডিসেম্বর আর এই 18 ডিসেম্বর 1 বছর পূর্ণ হয়েছে। ঠিক 17 ডিসেম্বর দিন করে আমার এইখান থেকে আরো একটা গ্লাস বের করছি। 1 বছর এই বুড়োর মধ্যে ছিল। আপনি জানতেন না এটা? টের পাইছি কিছুদিন আগে, মানে বুড়োটা ফুলেছিল তো ভিতরে ওইটা রয়ে গেছিল। অপারেশন করে বের করতে পরে কিছুদিন আগে হঠাৎ করে চামড়া টান পড়ছে, তখন ওই গ্লাসটা বের হয়ে গেছে। কিছুদিন আগে বের করছি। তা যখন অ্যাক্সিডেন্ট করি তখন আমার সাহেব, আমি 250 বেডে নগদে আমাকে হসপিটালে ভর্তি করা হলো। তা আমার সাহেব অফিস থেকে প্রতিনিধি পাঠাই দিল, নগদে আর্থিক কিছু হেল্পও করলো, ঠিক আছে। তা আমি সুস্থ হয়ে আসি, কিন্তু স্পটগুলো রয়ে যায়। পরে আমি সুস্থ হওয়ার পরে এই যে গেছে যে রমজান, তা আমি খুব অনুতপ্ত হই, নামাজ কালাম পড়ি,
ঠিক আছে, যে আমাকে ক্ষমা করে দিক আল্লাহ পাক। কারণ আসলে কি আমি অন্যায় করলাম একজনের সাথে, সে যদি আমাকে ক্ষমা না করে তাহলে আল্লাহ ক্ষমা করবে না, আগে তার ক্ষমা করতে হবে। আমি এটা মসজিদে ইমাম সাহেব বলছে, তখন আমি ভাবলাম কি জাস্ট আমি অন্যায়টা করছি, আমি তার কাছে যে মাপ চাই। আচ্ছা। তা 22শে রমজান আমাদের ওইখানে যে কবরস্থান, ওই কবরস্থান আমার আব্বার মাটি হয়েছে। তা ইফতার করলাম, ওই যাকে থ্রেট করা হয়েছে, যেহেতু এটা মিস্টেক করে ফেলাইছি, কারণ যা চাইনি এক মামলার জন্য আমি যা কিনছিলাম সব চলে গেছে, একটা টাকা কিন্তু তার কাছে নেইনি, উল্টারও যা কিনছি সব চলে গেছে, ওই ছেলেটারও সব চলে গেছে ছোট্ট একটা বলে। এর কির মাধ্যমে আজকে কি হয়ে গেল, আমাদের জীবনটাই শেষ হয়ে গেল। এবার করলাম কি 22 রমজানে সে ইফতার পার্টি আমাদের ওইখানে কবরস্থান মসজিদে, সে তাকে যে কোনোভাবে হয়তো অন্য কেউ ইনভাইট করছে, সেই হিসেবে আসছে। আমি শুনছি যে সে ওইখানে গেছে, তাই একসাথে নামাজ পড়লাম, একসাথে ইফতার করলাম, সে দূরত্ব বজায় রেখে, সে তো আমাকে দেখতে না পারে। এবার নামাজ পড়া শেষে আমি পিছন থেকে তার পা ধরা ধরছিলাম, কিন্তু ভাগ্যের কি পড়ে আসছে, আমাকে ক্ষমা করতে পারে না, সে আমাকে লাথি মেরে ফেলাই দিয়েছিল। সে আমাকে একটা লাথি মেরে ফেলাই দিচ্ছে এবং মসজিদের মধ্যেই, মসজিদের মাঠে। আচ্ছা। এবং সবার সামনে ইমাম সাহেব ছিল, ইমাম সাহেব হয়ে তাকাইছিল যে কি অবস্থা। স্বাভাবিক, এটা আমরা তো সবাই জানি যে রমজান মাসে শয়তান আটকায় রাখে, কিন্তু ওই দিন করে আসলে তার কি হয়েছিল, হয়তো সে তার নিজের কন্ট্রোল করতে পারে নাই, বা হয়তো তার যে কথাগুলো বলা হয়েছিল সেই ক্ষোভটা তার মনে তখনও ছিল। আমাকে একটা লাথি পেরে ফেলাই দিয়েছে এবং বিচ্ছিরি ভাষা অকথ্য ভাষা গালিগালাজ করছে। কবরস্থান একটা পবিত্র জায়গা, আমি আর মনে করছিলাম যে হয়তো রমজান মাস, মনটা ফ্রেশ আছে, আমি সেই সুবাদে আমি তার কাছে রিকোয়েস্ট করতে গেছিলাম, পা ধরা ধরছিলাম। আসলে আমি মাপ চাইতে গেলাম, এইটাও তো একটা অন্যায়। হয়তো আমি অন্যায় করছি, আমার শাস্তি আমি পাইছি, ঠিক আছে। এখন আমার অন্যায়টা, আমি যে তার যে অন্যায়টা, এটা তো একটা অপরাধ, কিন্তু এই অপরাধের বিচার কী করবে? যাই হোক, আমার কোনো আফসোস নাই, সে হয়তো ভুল করছে, এটা স্বাভাবিক, কারণ তার গায়ে জ্বালা, তারে বেশি কথা বলা হয়েছে, কিন্তু সে পারতো ওই মুভমেন্টটা না করে সে আমাকে ব্যাটে থাপ্পড় দিতে পারতো। সবসময় লাথি মারা আসলে খুব খারাপ লাগছে। নেক্সট টাইমে তার কাছে আমি রিকোয়েস্টের জন্য যাইনি যে আবার হয়তো এর সাথে ভয়ানক কিছু করতে পারে, কারণ মামলাটা তো সেই করেছে। হ্যাঁ, মামলা সেই করছে। তার মানে পরিস্থিতিটা এমন যে আসলে আপনি মামলার দিক থেকে ভালো পজিশনে নেই। আমি বহুতবার চেষ্টা করছি, আমি চেষ্টা করে যাচ্ছি কন্টিনিউ। আমি অপরাধ জগৎ থেকে মানে যেভাবে আমি সিচুয়েশন ছোটবেলা থেকে বড় হয়েছি, মানে অল্পতেই অপরাধে জড়াতাম, আমি সব দিকে এখন সেফ দেওয়ার চেষ্টা করতেছি এবং সেফ দিয়ে আসতেছি। গত 2টা বছর 2016 সাল থেকে 18 সাল শেষ হয়ে গেছে, অনেক সেফ দেওয়া গেছে। আমার 2টা মেয়ে হয়েছে, আমি আমার মেয়ে দুটোর দিকে ফলো করে আমি সব অপরাধ ছাড়িয়ে দিয়ে আমি একটা ভালোটা জীবনের জন্য আমি চেষ্টা চালা যাচ্ছি। আমার ওই জবটা চলে যাওয়ার পর থেকে আমি বহুত জায়গায় জবে ট্রাই করছি, কিন্তু শ্যুট করে না। মানে কি বলবো, যে 7 বছরে যেখানে চাকরি করছি, মানে যেখানে যাই না কেন ওই পিছু টানা টানে, ঠিক আছে। এখন চলতেছে আল্লাহর উপর ভরসা, এই দিনকাল কোনোভাবে চলে যাচ্ছে। কি করেন আপনি পেশায়, এখন কি করেন? পেশায় এখন বর্তমানে কিছু করতাম না, তবে কিছুদিন আগে আমি রঙের কাজ করতাম। আচ্ছা। আমি ভারী কাজ অ্যাকচুয়ালি করতে পারি না, আমি ছোটবেলা থেকে আমি ভারী কাজে লিপ্ত না আর অভ্যস্ত নেই। চাকরি আমার জন্য ফেভারিট, আমি যেটা মনে করি। আমি বিজনেস করে অনেকবার টার্গেট নিছি, তরকারি বিজনেস করছি, শ্যুট করে নাই। তারপর শরবতের বিজনেস করছি, সব ইউটিউব থেকে বিভিন্ন রকমের স্ট্যাটাসগুলো দেখতাম যে কীভাবে শরবতের ব্যবসা করা যায়, কীভাবে কাঁচামালের ব্যবসা করা যায়, ট্রাই করছি। যেহেতু একটা ক্লেম হয়ে গেছে, যদি কেউ যখন টের পাইছে তখনই মনে করেন চাকরিতে তারা নিজে সাহস পাচ্ছে না। তা এক পর্যায়ে হয়েছে কি, আমি তাস খেলার মধ্যে জড়াই পড়লাম, জুয়ার খেলার মধ্যে। তা আসলে কি বলবো, বলতে হয় না, মানে ভাগ্য সবসময় ফেভারই করে। যেদিনই খেলতে যায় সেদিনই হয়তো 2000, 4000, 5000 এইভাবে চলতেছে। আমি জানি যে এটা অন্যায়, এটা অবৈধ, কিন্তু তারপরে ভাই আমার কিছু করার নাই, কারণ আমার ইনকামের একটা মাত্র পথ আপনার খোলা আছে, সেটা হচ্ছে জুয়া। এবং এই জুয়া জাস্ট এমনি বর্তমানে, কিন্তু আমি ভালো কিছু পেলে আমি সঙ্গে সঙ্গে এটা বাদ দিয়ে আমি আমার প্রয়োজনের কারণেই আপনাকে এই মনে করেন যে ফিরে আসে, অবসর সময় কাটাচ্ছি, একটা ফ্রেন্ড এসে ডাক দিয়েছে চল খেলে আসি, চল, দেখা যাচ্ছে 2000 নিয়ে চলে আসছি। এই তো গতকালকে 2000 টাকা দিচ্ছি, 1800 টাকা দিচ্ছি, দিতে চলে আসছে। তো এই করেই আপনার দিন চলছে? এই দিন চলছে কি, যে আমি নির্বাচনের পর আমি চাইছিলাম যে ঢাকায় আসবো, ঢাকায় এসে একটা জব খুঁজবো, ট্রাই করবো, মানে অনেক রিলেটিভ আছে, হয়তো সবার সাথে শেয়ার করবো। তাই নির্বাচনের জন্য ওয়েট করতেছিলাম, নির্বাচন গেছে, এখন আমি আমার চাকরির জন্য অ্যাপ্লাই করবো। তবে খুলনায় থাকার ইচ্ছা নাই, মামলাটা যদি আল্লাহর রহমতে খালাস হয়ে যায় তাহলে আমি খুলনা ত্যাগ করে আমি খুলনার বাইরে চলে যাবো। আচ্ছা, বাইরে থেকে কিছু করার ইচ্ছা আছে। তো আপনি এই কথাগুলো আজকে যে সিক্রেটসে আপনার যে বিষয়গুলো, সেগুলো আপনি কেন বললেন? গত 2 এপিসোড আগে আপনি একটা কথা বলছিলেন যে প্রথমবার ভুল, দ্বিতীয়বার ভুল, তৃতীয়বার কিন্তু ভুল না, সেটা কিন্তু অন্যায়, অপরাধ। তা আমি কিন্তু সেই অপরাধটাই করছি। আমি যে অপরাধগুলো করছি, হয়তো অনেকেই, আমি যে প্রতিষ্ঠানের নামগুলো, যে প্রতিষ্ঠানটার কথা বলছি, যে প্রেস, এরকম প্রতিষ্ঠান সারা বাংলাদেশে অহরহ আছে, অনেক কর্মচারীরা আছে, হয়তো তারা এরকম অন্যায় করে থাকে, তাদেরকে উদ্দেশ্যে আমি বলবো যে সবাই শুধরায় যান। যে প্রতিষ্ঠান থাকুক না কেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানের সম্মান রাখার চেষ্টা করুন, তাদের মালিককে আগে সাপোর্ট দেন, মালিক বাঁচলে আপনারা বাঁচতে পারবেন।
ঠিক আছে, এইটা হচ্ছে আমার মূল বক্তব্য। কারণ আমি যে ক্ষতিটা করছি আমার সাহেবের, তার যে নিঃশ্বাসে আমি শেষ হয়ে গেছি। সে আমাকে হয়তো ক্ষমা করে দিছে, কিন্তু সে যে যখন কষ্টটা পাইছে না, সে কষ্টে আমি আর কিচ্ছু করতে পারি না, আমি উঠে দাঁড়াতে পারতেছি না, এমন একটা সিচুয়েশনে আছি আমি। তাই আমি এই আপনার এফএমের মাধ্যমে থেকে আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, আমার সাহেবের উদ্দেশ্যে ক্ষমা চাচ্ছি যে আমাকে যেন অন্তঃস্থ থেকে ক্ষমা করে দেয়। আমি জীবনে আর কোনোদিন এরকম ভুল আর নেক্সট টাইমে করবো না। আমি আজকের এই এপিসোডে শেষের দিকে এসে শুধু একটা কথাই বলতে চাই প্রিয় শ্রোতা, সেটা হচ্ছে যে গিভ আপ করাটা, মানে আমি আপনার জন্যই বলবো, সবার, যেহেতু আপনি এখনও কিছুটা অন্য ধরনের অপরাধের মধ্যে আছেন, এই জুয়া খেলার কথা আপনি বলছিলেন, এটা আপনাকে রুটির জন্য করতে হয়। আমি আপনাকে বলবো যে আপনি ইউটিউব থেকে যে শরবত বানানো দেখতেন বা সিএনজি চালানো দেখতেন বা অন্য কোনো কিছু দেখতেন, এটা ছেড়ে দেওয়াটা আপনার উচিত হয়নি। এই কারণে যে কোনো কিছুই ধরলেই যে আমরা সঙ্গে সঙ্গে সফল হয়ে যাবো, বিষয়টা এরকম না। আপনি যেই রাস্তায় হাঁটেন না কেন, যেই রাস্তাটাই আপনার পরিশ্রমের রাস্তা, সেটা কিন্তু কঠিন। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে আপনি ধরলেই তাৎক্ষণিকভাবে সেখানে সফলতা পাবেন, বিষয়টা এরকম না। 2-4-5 বছর সেখানে লেগে থাকতে হয়। 2-4-5 বছর লেগে থাকার পরে যদি আপনার না হয়, আপনি অন্য একটা রাস্তা দেখেন, ঠিক আছে? সুতরাং আপনি আজকের এই অনুষ্ঠানে আপনি সরি বলেছেন সাহেবকে, ভালো কথা, আপনার সাহেবকে বলতেছি, ঠিক আছে, কিন্তু আমার একটা কথা আছে, সেটা হলো ভাইয়ের কাছে যে মামলা করছে আমি তার কাছে পা ধরে ক্ষমা চাইছি। বিশ্বাস করেন ভাই, সে তো আমাকে একবার ক্ষমা করতো না, আমার মানে আমি জীবনে যা কইতাম আমার বলতো যে তুই কল যেটা বের করে আমি দিতাম। আচ্ছা, এতটা আমি অনুতপ্ত হয়েছি তার প্রতি। আমি এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার কথা অনুযায়ী উনি খুব ভালো মানুষ, আমি যেটা বুঝতে পারি আমাদের এই অনুষ্ঠান থেকে। দ্বিতীয় কথা হচ্ছে যে ক্ষমা একটা মহৎ গুণ, ক্ষমা একটা মহৎ গুণ, এবং এই গুণটা সবচেয়ে বেশি আছে হচ্ছে আমাদের সৃষ্টিকর্তার, মহান আল্লাহর, তাই না? এবং উনি হচ্ছেন পরম দয়ালু এবং ক্ষমাশীল। উনি যদি ক্ষমা না করতেন, এই পৃথিবী 1 সেকেন্ড টেকার কথা না। কারণ এখানে এত অন্যায় হয়, এত অপরাধ হয়, এত ভুল হয়, আমরা ভুল করি, অপরাধ করি, তার কাছে মাফ চাই, তিনি আমাদেরকে মাফ করেন, মাফ করেন বলে আমরা টিকে থাকতে পারি। এবং আমাদের ধর্মেও কিন্তু এই বিষয়টা আছে যে কেউ যদি অপরাধ করে অনুতপ্ত হয়, তবে তাকে ক্ষমা করে দেওয়া, কারণ ক্ষমা হচ্ছে উত্তম ইবাদত। তো সেই জায়গাটা থেকে উনি যদি আপনাকে অন্তর থেকে ক্ষমা করেন, সেটা আপনার জন্য আশীর্বাদ। কিন্তু ওই জায়গাটা আমি যেতে চাই না। আমি বরং একটা কথা বলতে চাই, সেটা হলো আপনি কি করবেন, কারণ আপনি এখনও সৎ পথে না, আপনি স্বীকার করেছেন এখানে, এবং বাধ্য হয়ে আমি বরং আপনাকে কিছু মূল্যবান কথা বলতে পারি। আমি বলছি না যে এটা আপনার মানতে হবে, বাট আপনার মানা উচিত আপনার ভালোর জন্য, কারণ আপনার নিজের একটা সন্তান হয়েছে এবং একটা মেয়ে হয়েছে। সৃষ্টিকর্তা আপনাকে ভালোবাসেন বলেই আপনার ঘরে মেয়ে দিয়েছেন। তো আপনি যেটা করবেন, আপনার যেহেতু 2 হাত আছে, 2 পা আছে, চোখ আছে, আপনি শারীরিকভাবে সুস্থ, আপনার জীবনের সবচেয়ে বড় ক্যাপিটালটা আপনার সঙ্গে আছে। অনেকে লক্ষ লক্ষ টাকা থাকার পরেও কিন্তু অনেকে লাইনে উঠতে পারে না। তো আপনার 2 হাত 2 পা আল্লাহ যেহেতু আপনার সঙ্গে দিয়েছে, আপনার যেহেতু শরীরে শক্তি আছে, আপনার বয়স কত এখন? 26+। দিস ইজ দ্য বার্নিং এজ, বলা হয় জীবনের সবচেয়ে গোল্ডেন টাইম আপনি আছেন। তো আপনি এখন পরিশ্রম করতে পারেন, সেরকম একটা জায়গায় আছেন। তার মানে 2 হাত 2 পা দিয়ে আমাদের এখানে কিন্তু বুধবারের দিন যে জীবন গল্প, সেখানে কিছুদিন আগে জসিমের গল্প আপনি হয়তো শুনেছেন। এমন অবস্থা হয়েছে, কথা ছিল আমার, বল। আমি চাইছিলাম যখন জসিম ভাই আসছিল লাইভে, তখন আমি সম্পূর্ণ এপিসোডে শুনছি এবং এতটাই ইন্টারেস্ট হয়েছে, লাস্টে সে অ্যাড্রেস দিছে। অ্যাড্রেস দেওয়ার কারণে আমি ভাবছি, আমার ওয়াইফকে বলছি যে আমি জসিম ভাইয়ের কাছে যাবো, দেখি একটা চাকরির ব্যবস্থা হয় কিনা। কিন্তু লাস্ট আপনার এপিসোডেই আপনি আর বলছিলেন যে আপনারা এত পরিমাণ 8 থেকে 900 নাকি তার কাছে গিয়েছে। সো আমার স্বপ্নটা ভেঙে গেছে। আমি এখনো বলতে চাই, জসিম আমাকে ফোন দিয়ে যেটা বলেছেন যে প্রায় 800 থেকে 900 লোক ওনাকে গিয়ে ভিজিট করেছেন। ওনার কোম্পানি এমন অবস্থা যে উনি মানুষকে নাও করতে পারেন না, বন্ধ করে দেওয়ার মতো অবস্থা। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, প্লিজ ওনাকে ডিস্টার্ব করবেন না। যান, দেখা করেন, ফোনে কথা বলেন, উনি যদি সময় দেয়। কিন্তু গিয়ে ওখানে বসে থাকা, ওনার সঙ্গে সময় স্পেন্ড করা, ওনাকে সেলফি তোলা, করা, এটা ওনার